আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি আমি ডক্টর ডক্টর শরীফুল শরীফুল ইসলাম, ইসলাম, এমবিবিএস শেষ এমবিবিএস শেষ করছি করছি বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল মেডিকেল কলেজ কলেজ থেকে। থেকে। বর্তমানে বর্তমানে এমডি এমডি নিউরোলজি নিউরোলজি ফেজে পেজে নিতেছি। নিতে আসি। আজকে আজকে রড দিয়ে রড দিয়ে স্পেশাল স্পেশাল সেশন সেশনে আপনাদের আপনাদের স্বাগতম। স্বাগতম। আপনাদের এর আগে আপনাদের এর আগে নিশ্চয়ই নিশ্চয়ই বাকি বাকি দুইটা ২ টা সেশন সেশন হয়তো হয়ে হয়তো গেছে। হয়ে গেছে। লাস্ট রড লাস্ট দিয়ে রড দিয়ে সেশন সেশন বাকি আছে, বাকি তাই আছে, না তাই ভাই? না ভাই? লামড়ি লামড়ি হয়ে হয়ে গেছে না? গেছে না? স্মৃতি লামড়ি স্মৃতি হয়ে লামড়ি গেছে? হয়ে জি গেছে? ভাইয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে রড দিয়ে রড আমরা দিয়ে জানি আমরা যে জানি যে 6th 6th এডিশন এডিশন চলতেছে। আপনারা চলতেছে। জানেন আপনারা যে জানেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো ৫ আরো ৭ বছর ৫-৭ ধরে বছর এই ধরে এই এডিশনই এডিশনই চলতেছে। 6th চলতেছে। এডিশন 6th এডিশন 6th 6th এডিশন এডিশন ঘুরতেছে। ঘুরতেছে। তাহলে আজকে তাহলে আমরা আজকে রড আমরা দিয়ে রড দিয়ে সেশন সেশন কেন করব? কেন করব? আসলে আসলে আমাদের যদি আমাদের বলা যদি হয় যে বলা আজকে হয় যে আজকে সেশনের সেশনের গোলটা কি? গোলটা কি? প্রথম কথা প্রথম আমাদের কথা কয়েকটা আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর প্রশ্নের খুঁজতে উত্তর হবে। খুঁজতে হবে। ১ নাম্বার ১ প্রশ্ন, নাম্বার প্রশ্ন, রড দিয়ে রড পড়তে দিয়ে হবে পড়তে কিনা? হবে কিনা? বা কোন বা কোন প্রশ্ন প্রশ্ন আসে কিনা? আসে কিনা? আর যদি আর আসে যদি আমার আসে আমার প্রিপারেশন প্রিপারেশন কিন্তু কিন্তু মানে এই রড এই দিয়ে রড কেন্দ্রিক দিয়ে হবে কেন্দ্রিক নাকি হবে অন্য নাকি কোনো অন্য বই কোনো বই কেন্দ্রিক হবে? কেন্দ্রিক হবে? তাহলে আমাকে তাহলে বলেন আমাকে তো ভাই বলেন তো ভাই রড দিয়ে রড পড়তে দিয়ে হবে পড়তে কিনা? হবে আপনার কিনা? কি আপনার মনে কি হয়? মনে হয়? দরকার কি দরকার দরকার কি না? দরকার না? ভাই আমি ভাই যে আমি কয়টা যে টাকা কয়টা দিয়ে টাকা জুতো দিয়ে পেটা জুতো পড়বো। পেটা পড়বো। একটা একটা চমৎকার, চমৎকার, চমৎকার চমৎকার একটা একটা আনসার আনসার ভাই, আছে হ্যাঁ? ভাই, হ্যাঁ? তাহলে প্রথম কথা প্রথম হচ্ছে কথা ভাই হচ্ছে রড ভাই দিয়ে রড পড়তে দিয়ে হবে। পড়তে হবে। তাহলে এখন তাহলে কি? এখন কি? রড দিতে রড দিতে প্রায় প্রায় ৭১২টা ৭১২ টা প্রশ্ন প্রশ্ন আসছে। আসছে। এর মধ্যে এর মধ্যে এমসিকিউ যদি এমসিকিউ বলি যদি বলি ৬৫ ৬০ মতো এর মতো আর কিছু আর কিছু ইএমসিকিউ আছে ইএমসিকিউ অর্থাৎ আছে অর্থাৎ এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড, হ্যাঁ? তাহলে তাহলে ইএমসিকিউ যদি ইএমসিকিউ বাদ যদি দেই বাদ দেই তাহলে তাহলে ৬০ ৬০ এমসিকিউ পাওয়া এমসিকিউ পাওয়া সম্ভব। সম্ভব। অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব। তাহলে তাহলে আপনাদের তো আপনাদের ১৪ তো তারিখে ১৪ অলরেডি তারিখে অলরেডি পরীক্ষার পরীক্ষার ডেট দিয়ে ডেট দিয়েছে। দিয়ে তাহলে দিয়েছে। তাহলে আজকে থেকে আজকে আগামী থেকে ১৪ আগামী তারিখ ১৪ পর্যন্ত তারিখ শুধু পর্যন্ত রড শুধু দিয়ে রড পড়তে দিয়ে হবে। পড়তে হবে। কিন্তু এটা কিন্তু তো এটা তো পসিবল না যে পসিবল ভাই না যে ভাই আমি শুধু রড আমি দিয়ে শুধু পড়ব। রড দিয়ে তার পড়ব। মানে তার মানে প্রথম কথা প্রথম কথা রড দিয়ে রড পড়তে দিয়ে পড়তে হবে। হবে। কিন্তু তার কিন্তু মানে তার যে মানে সব যে পড়তে সব হবে পড়তে দ্যাটস হবে নট দ্যাটস নট নেসেসারি। নেসেসারি। ২ নম্বর ২ নম্বর কথা কথা যে কোন যে কোন প্রশ্ন প্রশ্ন আসে কিনা। আসে কিনা? এই ব্যাপারে এই কি ব্যাপারে ধারণা কি আছে ভাই ধারণা রড আছে ভাই দিয়ে রড থেকে দিয়ে কেমন থেকে কি কেমন প্রশ্ন কি আসে? প্রশ্ন আসে? সবার আগে সবার এই আগে এই ধারণা নিতে ধারণা হবে। নিতে এই হবে। ধারণা এই নিলে ধারণা আপনি নিলে সুবিধা আপনি হবে কি সুবিধা হবে ধরেন, কি ধরেন আপনার আপনার ফিজিওলজি থেকে ফিজিওলজি প্রশ্ন থেকে আসলো প্রশ্ন আসলো 30টা 30টা ধরেন ধরেন এক্সাম্পল। এক্সাম্পল। এর মধ্যে এর রড মধ্যে দিয়ে রড থেকে দিয়ে আসছে থেকে 10টা। আসছে 10টা। তাহলে তাহলে যতটা যতটা ইম্পোর্টেন্ট ইম্পোর্টেন্ট আর আর ফিজিওলজি থেকে ফিজিওলজি প্রশ্ন থেকে আসছে প্রশ্ন আসছে 3টা ৩টা ভাই রড দিয়ে রড থেকে দিয়ে আসছে থেকে আসছে 2টা বা ২টা বা 3টা। ৩টা। তাই তো 30টার ৩০ মধ্যে টার 2 বা মধ্যে 2 3টা বা তাহলে ৩টা। তাহলে ডেফিনিটলি ডেফিনিটলি 2টা সেমি দুইটা সেম ইম্পোর্টেন্ট থাকবে। ইম্পোর্টেন্ট থাকবেন। তাহলে সবার তাহলে আগে সবার আগে দরকার যে দরকার ভাই যে ভাই আসলে আসলে প্রশ্ন প্রশ্ন আসে কি আসে বা কি কিনা বা কি প্রশ্ন প্রশ্ন আসে আসে এটা আমাকে এটা আমাকে দেখতে হবে। দেখতে হবে। প্রথম কথা প্রথম ইয়েস কথা কিছু ইয়েস প্রশ্ন কিছু আসে প্রশ্ন আসে শিক্ষকতার প্রশ্ন শিক্ষকতার আসে প্রশ্ন আমরা আসে একটু আমরা পরে একটু দেখব। পরে দেখব। ২ নম্বর ২ কথা নম্বর কথা যে তাহলে আমার যেটা আমার ফিজিওলজি ফিজিওলজি প্রিপারেশন রড প্রিপারেশন দিয়ে রড কেন্দ্রিক দিয়ে হবে কেন্দ্রিক হবে প্রশ্নই আসে। প্রশ্নই আসে। আমার আমার প্রিপারেশনের প্রিপারেশন একটা বই একটা কে বই দিই সেই কেন্দ্রিক বইয়ের সেই নাম কি বইয়ের নাম বলেন কি তো ভাই? বলেন তো ভাই? আপনার আপনার প্রিপারেশন রড প্রিপারেশন দিয়ে রড কেন্দ্রিক দিয়ে না হলে কেন্দ্রিক তাহলে না কোন হলে বই কোন বই কেন্দ্রিক হবে? কেন্দ্রিক হবে? জ্ঞানন না জ্ঞানন না গাইটন? গাইটন? কেমিস্ট্রি একটা বই একটা বললে বই একটা বললে বই একটা বই টাওয়ার টাওয়ার ইয়েস, টাওয়ার ইয়েস, ইয়েস ইয়েস। ইয়েস এই একটা এই একটা উত্তরই উত্তরই জানতে হবে যে জানতে হবে শীত তো শীত তো অবশ্যই অবশ্যই পড়বেন। পড়বেন। তো যে এখন থেকে এখন যদি থেকে বলেন যদি বলেন আগামী আগামী ১৪ তারিখ ১৪ তারিখ পর্যন্ত পর্যন্ত আপনার আপনার ফার্স্ট, ফার্স্ট লাস্ট, লাস্ট মাঝের মাঝের যত যত মেন্টর বলেন, মেন্টর বলেন লাস্ট আওয়ার লাস্ট ইজ আওয়ার ইওর ইজ ইউর বেস্ট, বেস্ট বেস্ট, বেস্ট 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 মেন্টর। মেন্টর। লাস্ট আওয়ার, লাস্ট আওয়ার লাস্ট আওয়ার, লাস্ট লাস্ট আওয়ার আওয়ার। লাস্ট আওয়ার। এখন এখন প্রিপারেশন হবে প্রিপারেশন লাস্ট হবে আওয়ার লাস্ট কেন্দ্রিক। আওয়ার অর্থাৎ কেন্দ্রিক। অর্থাৎ লাস্ট আওয়ার লাস্ট কেন্দ্রিক আওয়ার বলতে কেন্দ্রিক বলতে বোঝানো হচ্ছে বোঝানো যে হচ্ছে যে টপিকগুলো লাস্ট টপিকগুলো বার লাস্ট বারবার আসছে। বারবার অর্থাৎ আসছে। অর্থাৎ ২-৩ বার ২-৩ আসছে। বার তো এই আসছে। যেই টপিকগুলো সেই টপিকগুলো সেই টপিকগুলো আমি টপিকগুলো পড়ব। আমি পড়বো। অবশ্যই আমি সেই অবশ্যই আমি সেই টপিকগুলো টপিকগুলো শীট আমি থেকে শীট পড়ছি। থেকে পড়ছি। তার মানে শীট তার মানে থেকেই শীট পড়ব। থেকেই পড়বো। তার মানে তার মানে পড়াশোনা হবে লাস্ট পড়াশোনাটা আওয়ার লাস্ট আওয়ার কেন্দ্রিক। কেন্দ্রিক। তার মানে তার মানে আমি আমি এন্ডোক্রাইন শীট এন্ডোক্রাইন একদম শিট শুরু থেকে শেষ পর্যন্ত নট। আমি পড়ব আমি লাস্ট পড়বো আওয়ার লাস্ট কেন্দ্রিক। আওয়ার কেন্দ্রিক। শীট থেকে শীট পড়ব থেকে পড়বো লাস্ট কিন্তু আওয়ার লাস্ট কেন্দ্রিক আওয়ার কোনো কেন্দ্রিক কোনো প্রশ্ন। পড়াশোনা। এবার এই যে এবার রড এই যে থেকে রড যে থেকে প্রশ্ন যে প্রশ্ন আসে, আসে কি, কি কি প্রশ্ন কি আসছে প্রশ্ন আসছে দেখেন। দেখেন। এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের আপনাদের কোটি টাকার ২০ টাকার স্লাইড। স্লাইড। আমার আমার এই যে এই যে নাম্বারগুলো দেওয়া নাম্বারগুলো এই দেওয়া এই নাম্বারগুলো রড নাম্বারগুলো দিন রড নাম্বার, দিন হ্যাঁ? নাম্বার, হ্যাঁ? তার মানে তার মানে বিগত বিগত ১০-১২ ১০-১২ সেশনে সেশনে আমরা আমরা কষ্ট করে কষ্ট করে দেখেছি দেখেছি খুঁজে, খুঁজে খুঁজে, খুঁজে কোন কোন প্রশ্নটা প্রশ্নটা আপনাদের আপনাদের আসছে রড আসছে থেকে। রড থেকে। তার মানে তার দেখেন মানে ব্লাড দেখেন থেকে ব্লাড থেকে এই ৮, ৮, ১০, ১০, ১২, ১২, ১৪, ১৪, ২৩, ২৩, ২৭, ২৭, ২৮ ৩৮ নাম্বার। তার নাম্বার। মানে তার মানে এগুলো সব এগুলো হলো রড সবগুলো দিন রড নাম্বার। দিন দিস নাম্বার। ইস দিস ইউর ইজ ইউর প্রিভিয়াস প্রিভিয়াস কোশ্চেন। কোশ্চেন। তাহলে আমার তাহলে আমার দরকার ভাই এই দরকার ভাই এই প্রিভিয়াস প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়া। কোশ্চেনগুলো পড়া। এবং মজার এবং ব্যাপার মজার ব্যাপার এর মধ্যে এর একই মধ্যে একই কোশ্চেন কোশ্চেন ৪ বার ৫ ৪ বার বার ৫ বার আসছে। আসছে। একই একই কোশ্চেন। কোশ্চেন। তার মানে তার আপনি মানে এখানে আপনি এখানে দেখতেছেন কোশ্চেন দেখতেছেন আছে কোশ্চেন আছে ৩০ টার ৩০ মতো। টার মতো। এই ৩০ এই টা ৩০ টা কোশ্চেন কোশ্চেন এটলিস্ট এটলিস্ট ১০০-১৫০ ১০০ বার ১৫০ আসছে। বার কারণ আসছে। কারণ একই একই প্রশ্ন প্রশ্ন ৩ বার ৩ বার ৪ বার ৪ বার ৫ বার ৫ বার আসছে। আসছে। তাহলে আমার তাহলে আমার প্রশ্ন হবে পড়াশোনা হবে
সবার আগে এই প্রশ্নগুলো সলভ সবার আগে এই প্রশ্নগুলো সলভ হবে আমার এক নম্বর কাজ। এবং এই যে রডটি থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে? প্রশ্ন আসে দুইটা ওয়েতে। একটা আসে একদম যা আছে রডটি উঠাই দিবে, যেটা এক সময় দিত, ধরেন 2009, 10, 8 যখন নন রেসিডেন্সি ছিল তখন স্যার এত প্রশ্ন করতেন একদম ডিরেক্ট রডটি থেকে ধরেন যা আছে তার মধ্যে ফিজিওলজি 30টা আসলে 20টা 18টা উঠাই দিবে রডটি থেকে, একদম ডিরেক্ট রডটি থেকে দিয়ে দিত 70% প্রশ্ন। বাট আস্তে আস্তে কিন্তু স্যার ওই ধারণা থেকে বের হয়ে আসছে। এখন সর্বোচ্চ আপনাকে 3-4টা প্রশ্ন দিবে। তো ওই 3-4টা প্রশ্নের মধ্যে হয়তো একটা বা দুইটা প্রশ্ন একদম পুরো রডটি থেকে দিবে, আর কিছু প্রশ্ন রডটি থেকে একটু জাস্ট চেঞ্জ করবে, হয়তো দুইটা অপশন থাকলো দুইটা রাখলো না, অথবা রডটি থেকে যেটা ফলস আছে সেটা থেকে ট্রু করে দিবে। আমরা একটু দেখি। ধরেন এই যে প্রশ্নটা রডটি 69 প্রশ্ন, রডটি 69 নাম্বার সিরিয়ালে এই প্রশ্নটা আছে। এবং এই প্রশ্নটাই দেখেন ভাই মার্চ 18-17 তে আছে। রেসিডেন্সি 17 এবং 18 দুইবার রেসিডেন্সি আসছে। দেখেন তো ভাই এই দুটোর মধ্যে কোনো আছে কিনা, অমিল আছে কিনা? এখানে অপশন দেখেন হার্ট, তারপর স্কিন, স্কেলেটাল মাসল, লাংস, কিডনি। এখানে পাঁচটা অপশন দেখেন তো ভাই, হার্ট, স্কিন, স্কেলেটাল মাসল, লাংস, কিডনি। তার মানে এ বি সি ডি ই পাঁচটা অপশন আছে, তাই না ভাই? তার মানে একদম গুগল সার্চ তুলে দিছে, একদম অপশন সহ পুরো কোশ্চেন তুলে দিছে। আবার আমরা যে এই প্রশ্নটা দেখি, এটা রডটির 179 নম্বর প্রশ্ন। এখানে দেখেন এই যে কার্বন ডাই অক্সাইড রিলেশন কি হতে পারে? এখানে অপশন আছে দেখেন মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা জানি যে মেটাবলিক অ্যাসিডোসিস হবে না, এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। এটা আপনারা সবাই জানেন। আমরা একটু করে সলভে যাব, আগে আমরা দেখতেছি কেমন ধরনের প্রশ্ন। তার মানে দেখেন এখানে কিন্তু রডটি সাহেব বলে দিয়েছে যে এটা ফলস হবে, এখানে ট্রু আনসার কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। বাকি অপশন দেখেন অ্যালকালাইন ইমিন, তারপরে কুল এক্সট্রিমিটি, রেস সেরেব্রাল ব্লাড ফ্লো, রেস প্লাজমা বাইকার্বনেট। আমরা দেখি এই প্রশ্নটা যখন দেখেন আপনার রেসিডেন্সি 13 তে আসছিল, একই প্রশ্ন আসছিল, এই চারটা অপশন ভুল সেম ছিল, শুধুমাত্র অপশন এ চেঞ্জ করছিল। কি চেঞ্জ করছিল? এই যে এখানে ফলস লেখা ছিল, ট্রু আনসার হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর কি করছিল? এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস লাগাই দিয়েছে। তার মানে আমরা দেখলাম রডটি থেকে প্রশ্ন আসে দুই রকম, একটা আসবে হুবহু আর একটা আসবে কি একটু চেঞ্জ করে। বর্তমান কোনটা সবচেয়ে বেশি আসবে? বর্তমান যদি আসে আপনার চেঞ্জ করে আসবে।
বর্তমান হুবহু প্রশ্ন খুবই কম আসে, খুবই কম আসে। আমরা দেখাবো কতগুলো প্রশ্ন। তার আগে আমাকে বলেন তো ভাই, ফিজিওলজি থেকে আপনারা নিশ্চয়ই এই যে মার্চ 26 এর ক্যান্ডিডেট আপনারা পরীক্ষা দিবেন, রেসিডেন্সি 26। তাহলে আমাকে বলেন তো মার্চ 25, রেসিডেন্সি 25 এ ফিজিওলজি কতগুলো প্রশ্ন এসেছে ফিজিওলজি থেকে? এটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমার যেকোনো টপিক পড়ার আগে অ্যানালাইসিস সবার আগে দরকার। যে আমার ওখানে কি পরিমাণ প্রশ্ন আসে, কোন টপিক থেকে আসে, এই দুটো জানা লাগবে। ধরেন আমি জানলাম আমার এখানে 10টা প্রশ্ন আসে, এর মধ্যে ধরেন 6টা প্রশ্ন আসে ধরেন এন্ডোক্রাইন থেকে এক্সাম্পল, তাহলে আমি এন্ডোক্রাইন আগে বলবো। আবার দেখলাম না ভাই সিআইটি থেকে মধ্যে একটা দুটো প্রশ্ন আসে, তাহলে যেটি পড়বো না। আমার প্রশ্ন আমাকে জানতে হবে কি পরিমাণ প্রশ্ন আসে। আমাকে কোন একজন ভাই বলেন তো যে লাস্ট যে রেসিডেন্সি হয়েছে সেখানে কি পরিমাণ প্রশ্ন ছিল এই থেকে ফিজিওলজি থেকে? এটা রেঞ্জ বলেন। 35টা। এক্সিলেন্ট, বেশ ভালোই বলেছেন। মোটামুটি 35টা বা 30-35টা একদম পিওর ফিজিওলজি প্রশ্ন। আর কিছু প্রশ্ন আসে আমরা ফিজিওলজি বলতে পারি। আমরা চাইলে বলতে পারি এটা ফার্মাকোলজিতে আছে, আমরা চাইলে বলতে পারি বায়োকেমিস্ট্রি, কারণ আমরা জানি বায়োকেমিস্ট্রি কিছুটা প্রতি এনাল বডি ফর্মেশন মিলে যায়। তার মানে আমি যদি পিওর ফিজিওলজি বলি তাহলে ভাই একটা ঠিকই আছে, তাহলে আমরা আরেকটা প্রমাণ দেখি। এই যে দেখেন, এটা কিন্তু আমার এই অ্যানালাইসিসটা হলো শুধুমাত্র মার্চ 25 লাস্ট রেসিডেন্সি প্রশ্ন দেখেন। রেসিডেন্সি 25 নার্ভাস সিস্টেম থেকে 14টা প্রশ্ন আসছে, আনবিলিভেবল 14টা। নরমালি নার্ভাস সিস্টেম থেকে 8 থেকে 10টা প্রশ্ন আসে, কিন্তু এখানে 14টা প্রশ্ন আসছে। এই 14টার মধ্যে এমডিতে ছিল 9টা, এমএসসি ছিল 13টা। ক্যান ইউ বিলিভ ইট? এমএসসি টোটাল প্রশ্ন ছিল 39 টোটাল প্রশ্ন, তার মধ্যে 13টা ছিল শুধু নার্ভাস সিস্টেম। যদিও এত প্রশ্ন গত 10 বছর আসে নাই, নরমালি 8টা থেকে 10টা আসবে, নার্ভাস সিস্টেম এটা ধরে নেবেন। 13টা প্রশ্ন চিন্তা করতে পারেন 1/3, তার মানে কেউ যদি শুধু নার্ভাস সিস্টেম না পড়ে তাহলে পুরো মানে ফিজিওলজি শেষ। পেডিতে দেখেন 8টা, বেসিক 8টা, এন্ডোক্রাইনে দেখেন 13টা, এর মধ্যে এমডিতে 10, 6, 4। তার মানে দেখেন আমরা যদি দেখি টোটাল প্রশ্ন আসছিল ফিজিওলজিতে 70টা টোটাল প্রশ্ন, কারণ আমরা জানি আমরা 3টা ফ্যাকাল্টি আলাদা ভাগ করছি, 4টা ফ্যাকাল্টি আমি আলাদা ভাগ করছি, 4টা ফ্যাকাল্টি আলাদা ভাগ করছি। এর মধ্যে বেশিরভাগ প্রশ্নই কমন থাকে, ধরেন 60% প্রশ্ন কমন। যেমন আপনি দেখেন জিআইটিতে প্রশ্ন আসছে মোট 8টা, এর মধ্যে এমডিতে 4টা, এমএসএ 6টা, পেডিতে 6টা, আবার বেসিকে 4টা, মানে টোটাল যোগ করলে হলো 20। মানে 8টা কোশ্চেন ঘুরাই ঘুরাই 20 বার দিছি। তার মানে আমি বুঝতে পারলাম যে 50 বা 60% কোশ্চেন যে কোনো ফ্যাকাল্টির জন্য কমন, বেসিক, পেডি, এমএস এবং এমডি। কিছু কিছু হয়তো এমডিতে থাকবে, বেসিকে থাকবে না, বেসিকে থাকবে, পেডিতে থাকবে না, এরকম। তাহলে আপনি দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে সবার আগে নার্ভাস এন্ডোক্রাইন ব্লাড আপনাকে পড়তেই হবে। আপনি দেখেন এই যে নার্ভাস এন্ডোক্রাইন আপনি পড়লেন এবং সাথে আমরা যদি বলি যে এই যে দেখেন আপনাদের এসসিবিএস দুটো প্রশ্ন, তিনটা প্রশ্ন, পাঁচটা প্রশ্ন, কিন্তু রেনাল দেখেন 7, 4, 6, 8, রেনাল অনেক ইম্পর্টেন্ট। রেসপিরেটরি খুব ছোট একটা শীট, দেখেন তো 6টা, 5টা, 4টা, 7টা, আর শীট ছোট, আসলে প্রশ্ন আসে অনেক বেশি। তাহলে আমরা লাস্ট রেসিডেন্সিতে এমডি ছিল 42টা প্রশ্ন, এমএসএ 39, 42 এবং 43। এর মধ্যে যে বললাম কিছু প্রশ্ন আমি চাইলে বায়োকেমিস্ট্রি ধরতে পারি। পিওর ফিজিওলজি বললে 35টার উপরে আসে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফিজিওলজি কোন টপিকটা কত বেশি। তাহলে এবার আমরা আসি মার্চ 25 দুইটা প্রশ্ন আসছে রডি থেকে, দুইটা প্রশ্ন। মার্চ 25 দুইটা প্রশ্ন আসছে রডি থেকে। এই যে 21 নাম্বার মানে রডি 21 নাম্বার, আমি সিরিয়ালটা লিখছি রডি সি। ধরেন আপনি রডি পড়েন, রডি না পড়লেও যেই কোশ্চেনগুলো যদি কারো ফিজিওলজি মানে বেশ ভালো দখল থাকে ম্যাক্সিমাম কোশ্চেন সে আনসার করতে পারবে। এরকম প্রশ্নই স্যার ধরেন আপনি রডি পড়েন, রডি আপনি পারেন না, কিন্তু আপনি দেখেন আমাদের আজকের সেশনের মেইন উদ্দেশ্য হলো রডি আমরা আসলে ভয় পাবো কিনা বা রডিটা আসলে কি জিনিস সেই ভীতিটা কাটালে আমাদের মেইন উদ্দেশ্য। দেখেন ধরেন আপনি রডি পড়েন নাই, এই প্রশ্ন সলভ করেন আসেন সিএসএ ফাইন। অপশন এ ইজ অ্যান আলট্রা ফিল্টার অফ প্লাজমা। এটা কি প্লাজমার আলট্রা ফিল্টার? সিএসএ প্রশ্ন কিভাবে তৈরি হয় বলেন তো ভাই? মেইনলি তৈরি করে কে? এটা হলো করার থেকে আসে। এছাড়া আপনি জানেন মানে আপনার ভেন্ট্রিকল থেকে আসবে, কিন্তু মেইনলি আসবে করার থেকে। আমরা জানি প্রায় 50 থেকে 70% আসবে করার থেকে। তার মানে এটা ফলস খুব সিম্পল। ইজ মেইন সোর্স অফ ব্রেইন। ব্রেইনে নিউট্রিশন দেয় ভাই, নিউট্রিশন দেয়। আমরা একটু আলোচনা করব কিন্তু যাদের ব্রেইনের মেইন তো গ্লুকোজ। তার মানে ভাই নিউট্রিশন পানি দিবেন, সিএস এর মাত্রা পানি, যে কোনো নিউট্রিশন খেয়ে দেয়, যে কোনো নিউট্রিশন খেয়ে দেয় বলে ব্লাড দেয়। তাহলে ব্লাডে কি আমাদের কি সেরেব্রাল ব্লাড ফ্লো নাই? নিউট্রিশন সে দিবে ভাই। সিএস এর মধ্যে পানি, সিএস এর মধ্যে পানি, ওই পানি দ্বারা নিউট্রিশন দিবে। যদিও তার মধ্যে গ্লুকোজ আছে, কিন্তু সেই গ্লুকোজটা কোন গ্লুকোজ? সেটা আমার ব্লাডে কত গ্লুকোজ আছে তার একটা অনুপাত। আপনারা জানেন ব্লাডে যত গ্লুকোজ থাকে তার 2/3 থাকে হলো সিএস। তার মানে এটা ফলস ফাইন। Has same pH than arterial blood. আমরা জানি যে আপনার একটা বক্স করছেন যে সিএসএফ এর সাথে প্লাজমার একটা তুলনা বক্স, তাই না ভাই? যে সোডিয়াম বেশি না ক্যালসিয়াম বেশি না পটাশিয়াম বেশি। আমাকে বলেন তো সিএসএফ এর মাত্র 5টা জিনিস বেশি যেহেতু প্লাজমা সেই 5টা জিনিস কি? একটা মাত্র প্যাটার্ন বেশি ছিল, সেটা ম্যাগনেসিয়াম। আর অ্যানায়ন কি ছিল ভাই? বাইকার্বনেট, ক্রিয়েটিনিন ছিল আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখেন আরেকটা ক্রিয়েটিনিন। আপনি জানেন এই 5টা জিনিস সিএসএফ এর বেশি, বাকি যা আছে সোডিয়াম পটাশিয়াম যাই বলেন না কেন সবকিছু কিন্তু প্লাজমার বেশি, প্লাজমা বা আর্টেরিয়াল ব্লাডে বেশি। আর আপনি জানেন অসমোলারিটি বা টোনিসিটি, অসমোলারিটি বা টোনিসিটি আর সেম। কারণ আমরা জানি দুটাই শূন্য পজিশন, মান তো আমার মনে রাখার দরকার নাই। কারণ অসমোলারিটি সমান ছিল, পিএইচ তো সমান ছিল, পিএইচ সমান ছিল না ভাই, পিএইচ সমান ছিল কোনটা ভাই? অসমোলারিটি সমান ছিল। এবার আমরা যদি দেখি হ্যাজ হায়ার গ্লুকোজ দেন প্লাজমা, আমরা জানি যে সিএসএফ এর 5টা জিনিস বেশি, তার মধ্যে গ্লুকোজ আছে ভাই? না। তার মানে এটা কি?
এটাও false, false। এটাও false। has higher calcium concentration than plasma। CH3 CH3 পাঁচটা পাঁচটা জিনিস জিনিস excellent, excellent, যে পাঁচটা জিনিস বেশি আছে তার মধ্যে কি নাই? তার মধ্যে কিন্তু ক্যালসিয়াম কিন্তু নাই। তার মানে দেখেন আপনি যদি রডটি এটা নাও পড়ে থাকেন, রডটি আপনার পড়া নাই, তাও আপনি প্রশ্ন পারবেন। এবং এখান থেকে কিন্তু দুটো অপশন রাখছিল, সব রাখে নাই, কিন্তু ধরেন রডটি আপনার পড়া নাই, তাও কিন্তু আপনি প্রত্যেকটা অপশনই পারবেন। এবার দেখেন এই প্রশ্নটা আসছে 454 নম্বর পেজ, মানে সিরিয়াল প্যারাথন। আমরা সবাই জানি, বলেন তো ভাই প্যারাথন মানে কাজ কি? ক্যালসিয়াম লেভেল বাড়ানো কমানো? calcium বাড়াবে, phosphate কমাবে। এক্সেলেন্ট। তার মানে সে ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করবে, রিঅ্যাবজর্পশন করবে, ফসফেট কি করবে? বের করে দেবে, বের হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি না পারে? দেখেন আমরা অপশন এ। সিক্রেশন ইজ রেগুলেটেড বাই পিটিউটারি ফিডব্যাক দিয়ে কন্ট্রোল হয় নাকি ক্যালসিয়াম দিয়ে কন্ট্রোল হয় ভাই? ক্যালসিয়াম দিয়ে কন্ট্রোল হয় না? ক্যালসিয়াম কমে গেলে সে কি করে? আলটিমেটলি প্যারাথর্মন অ্যাক্টিভেট হয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার মাধ্যমে ব্লাডে ক্যালসিয়াম বাড়ায়। তার মানে আপনার এটা পড়ার জন্য রডটি দরকার ছিল না, এটা আপনি এমনি পারতেন। অপশন বি has directly on bone, বোনের উপর ডিরেক্টলি কাজ করে increase reabsorption। Yes, আমরা যদি দেখি, এই যে দেখেন ক্যালসিয়ামের কি কাজ এটা আপনারা জানেন, সে ফসফেটকে বের করে দেয়, পিসিডি থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, এবং এই যে ক্যালসিয়ামের সেই রিঅ্যাবজর্পশন কোন জায়গা থেকে করে ভাই? বোন থেকে করে, ইন্টেস্টাইন থেকে করে। কারণ তার কাজ হলো ক্যালসিয়াম বাড়ানো। তাহলে বোন থেকে ক্যালসিয়াম এতদিন জমা ছিল, এবার বোনকে বলবে ভাই তুই ক্যালসিয়াম আমরা দে। তার মানে এটা আপনারা জানেন যে yes, এটা কি হবে ভাই? এটা ট্রু হবে। এবার আসেন ডিক্রিজ, এই অপশনটা একটু আপনি এটিপিক্যাল মনে হয়। ডিক্রিজ দ্য ইউরিনারি আউটপুট অফ ক্যালসিয়াম, এটা কি মনে হয়? ট্রু না ফলস? True মনে হয়। নরমাল দেখাতে কি মনে হচ্ছে যে ভাই এটা ট্রু মনে হচ্ছে নরমাল দেখাতে। কারণ কি? যে ভাই আমার যেহেতু ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে ইউরিনটা কম যাবে। কারণ যেহেতু আমরা জানি সে কি করতেছে, এই যে ক্যালসিয়ামটাকে, এই ক্যালসিয়ামকে সে পিসিডি থেকে রিঅ্যাবজর্পশন করতেছে। যেহেতু রিঅ্যাবজর্পশন করতেছে, তার মানে আলটিমেটলি এটা কমে যাওয়ারই কথা, এটা নরমালি এটাই হওয়ার কথা। সেই হিসেবে এটা ট্রু হওয়ার। কিন্তু কি আছে ভাই? ধরেন এই যে আপনার ক্যালসিয়াম আপনি রিঅ্যাবজর্পশন করতেন, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করতে একসময় ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যাবে না ভাই? ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যাবে না ভাই? আর ব্লাডে ক্যালসিয়াম যদি বেড়ে যায়, আর আমরা জানি এই যে ব্লাড, এই ব্লাডটা ফিল্টারেশন হবে কোথায় গিয়ে? কিডনিতে গিয়ে বা গ্লোমেরুলাসে গিয়ে, তাই তো? তার মানে গ্লোমেরুলাসে গিয়ে সেটা ফিল্টারেশন হবে। তাহলে স্বাভাবিকভাবে যখন আপনার এই যে ব্লাডে প্রচুর ক্যালসিয়াম হয়ে যাবে, তখন ফিল্টারেশন হওয়ার সময় কিছু ক্যালসিয়াম কি হবে? বের হয়ে যাবে। তার মানে আলটিমেটলি ইউরিনারি যে ক্যালসিয়াম এটা কিন্তু বাড়বে। তার মানে এটা ফলস। যদিও নরমালি শুরুতে কি হবে? শুরুতে ওকে ভাই ক্যালসিয়াম বের হবে, কিন্তু আলটিমেটলি যখন ক্যালসিয়াম বডিতে বাড়তে একসময় কি হবে ভাই? একসময় এই অতিরিক্ত ব্লাডে যে অতিরিক্ত ক্যালসিয়াম আছে, সে যখন ফিল্টারেশন হবে, তখন কিছু ক্যালসিয়াম আলটিমেটলি ইউরিনতে পাস করবে। তার মানে এই একটা অপশন খালি মনে হচ্ছে এটিপিক্যাল, যে এটা আমি নরমালি এটা দিতাম, কিন্তু আসলে এটা ফলস। ডিক্রিজ ফসফেট এক্সক্রিশন, ভাই এইটা পড়ার জন্য রডি লাগে। হ্যাঁ, এটা আনসার কি বলে ভাই? ডিক্রিজ ফসফেট এক্সক্রিশন ফলস। ভাই এটা কি বলে? এটা তো মিথ্যা কথা। এটা অবশ্যই ফলস। কারণ ভাই সে ক্যালসিয়ামকে ধরে রাখে আর ফসফেটকে বের করে দেয়। তাহলে আপনি বললেন যে ডিক্রিজ ফসফেট এক্সক্রিশন, তাহলে তো হলো না। ইনক্রিজ ফসফেট এক্সক্রিশন, তার মানে এটা আপনি এমনি পারলেন। আমরা জানি যে ইয়েস, এই যে ক্যালসিয়াম সে বোন থেকে রিঅ্যাবজর্পশন করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেস্টাইন থেকেও রিঅ্যাবজর্পশন করে। তার মানে এটা কিন্তু ট্রু। তার মানে দেখেন এই প্রশ্নটা পারার জন্য আপনার রডটির সাহায্য নেওয়ার দরকার নাই, শুধুমাত্র এই অপশন সিটাই হয়তো আপনি ভুল করলে করতে পারেন। তাহলে দেখেন আমরা যে দুটো প্রশ্ন দেখলাম, 10টার মধ্যে একটা অপশনে আমার একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, বাকি সব আপনি পারেন উইদাউট সলভ রেডি। হ্যাঁ, রডটি ছাড়াই আপনি পারবেন। এবার আমরা আসি, এই দুটো প্রশ্নই ছিল। এবার আমরা আসি 24 রেসিডেন্সি 24 এর চারটা প্রশ্ন ছিল। আমরা দেখি কি চারটা প্রশ্ন ছিল, আহামরি খুব কঠিন কিনা। প্রথম প্রশ্নটা দেখেন, এটা কিন্তু ওই রেসিডেন্সি 28 নম্বরে ছিল, রডটিতে আছে আপনার কত? রডটিতে আছে আপনার 493, রডটিতে 493 ছিল। তাহলে দেখেন তো এ পিটুইটারি টিউমার সিক্রেটিং এক্সেস গ্রোথ হরমোন, তাহলে অ্যাডাল্টে কি ঘটনা ঘটতে পারে? ওকে ফাইন। এখন আমাকে বলেন অপশন এ হোমোনাইমাস ইমিউনো ট্রু না ফলস? পিটুইটারি টিউমার কি করে ভাই? সে এই যে ভিজুয়াল পাথের কোন অংশে চাপ দেয় বা কোন অংশে সে গ্রোথ করে? এক্সিলেন্ট ভাই, এক্সিলেন্ট ভাই। পিটুইটারি টিউমার অপটিক কায়াজমাতে কি করে কম্প্রেস করে, যেহেতু তার উপরে সে থাকে। যখন টিউমারটা হয় অপটিক কায়াজমায় চাপ পড়ে, আর অপটিক কায়াজমাতে যদি চাপ পড়ে তাহলে বাকিটা তো বলার অপেক্ষাই রাখে না। ইয়াস বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, তার মানে এটা ফলস। এবার আসেন তো জাইগেন্টিজম, এটা ট্রু না ফলস? ভাই এটা তো আরো সহজ। আমরা জানি যদি অ্যাডাল্ট অর্থাৎ ফিউশনের আগে বা ফিউশনের পরে, যদি এপিফাইসিস জাভাইসিস ফিউশনের আগে যদি কি হয়, পিটুইটারি অর্থাৎ এই গ্রোথ হরমোন বাড়ে, তখন তাকে আমরা কি বলি? জাইগেন্টিজম। কিন্তু ফিউশনের পরে অর্থাৎ অ্যাডাল্ট অবস্থায় যদি আপনার এই গ্রোথ হরমোন বাড়ে, তখন তাকে আমরা কি বলি ভাই? অ্যাক্রোমেগালি। তার মানে ভাই এটা খুব ইজি, এটার জন্য আমার রডটির প্রয়োজন নেই। জাইগেন্টিজম হবে বাচ্চাদের আর বড়দের হবে অ্যাক্রোমেগালি, ফাইন। এবার অপশন সি রিডিউস লেভেল অফ সোমাটিডিন ইন ব্লাড, ট্রু না ফলস? কি মনে হয়? মানে সোমাটোডিন কি ভাই? সোমাটোডিন কি ভাই? এটা কি গ্রোথ হরমোন? ভাই আপনি বললেন গ্রোথ হরমোন বাইরে গেছে, আবার বলেন ব্লাডে গ্রোথ হরমোন কমে গেছে, সোমাটোডিন কমে গেছে। এটা মজা করার দরকার না ভাই, অবশ্যই সোমাটোডিন লেভেল বেশি হবে, কারণ আপনি তো বলেই দিয়েছেন ভাই এক্সেস গ্রোথ হরমোন, তাই তো সোমাটোডিন বেশি হবে। ওকে ফাইন। এনলার্জমেন্ট অফ লিভার, অ্যাক্রোমেগালি লিভার এস ভাই, অ্যাক্রোমেগালি লিভার বড় হয়, এবং অ্যাক্রোমেগালি কি হবে ভাই? ব্লাড গ্লুকোজ বাড়ে। কারণ আমরা জানি ডায়াবেটিস হরমোন নামে কিছু হরমোন আছে যারা লিপোলাইসিস করে। একটা নাম বলেন তো একটা গ্রোথ হরমোন।
কর্টিসল 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 হ্যাঁ তার মানে এই যে গ্রোথ হরমোন কর্টিসল ভাই এই যে কর্টিসল এই জন্য আমরা জানি যে যদি কেউ কর্ন বা স্টেরয়েড খায় তাহলে তার কি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে তার মানে ভাই যেহেতু গ্রোথ হরমোন সে এটা আসলে আপনার কি করে সে ডায়াবেটিস হরমোন ডায়াবেটিস যদি বাড়ে তাহলে অবশ্যই আমার ব্লাড গ্লুকোজ লেভেল কি হবে বেশি হবে তার মানে দেখেন এই প্রশ্নটা কিন্তু আপনার 24 আসছে তার পাঁচটা অপশনে আপনি উইদাউট রডটি সলভ ছাড়াই পারলেন পাঁচটা অপশনে আপনি পারলেন এই যে এই ছবিটা আমাদের সবার কাছে পরিচিত ভাই এই ছবিটা পারেন এমন কেউ আসলে নাই যে এটা খুব একটা জনপ্রিয় একটা ছবি যে আমরা জানি অ্যাক্রোমেগালি যখন হয় তখন কিন্তু বডির প্রত্যেকটা অর্গান কিন্তু বড় হয় না যেমন জাইগোটের জন্য হয় কিন্তু এখানে মেইনলি কি হয় হাত পা গুলো বড় হয় তাই না ভাই মেইনলি হাত পা গুলো বড় হয় তারপরে আমার এই যে কি হয় আমার এই যে টাংটা বড় হয় তারপরে আমার এই যে জটা বড় হয় লিভারটা বড় হয় কিন্তু আমরা জানি জাইগোটিজম যখন হয় দত্ত যখন হয় তখন আলটিমেটলি যত অর্গান আছে সবই কিন্তু কি হয় ভাই বড় হয় এবং এই যে অ্যাক্রোমেগালি থেকে খুব ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই পারেন কোলন ক্যান্সার এটা খুব ইম্পর্টেন্ট এটা চাইলে কিন্তু এটা এসপি দিলেও দিতে পারে যে অ্যাক্রোমেগালির সাথে কোন ক্যান্সারের অ্যাসোসিয়েশন আছে কোনটা অ্যাসোসিয়েশন আছে ভাই কোলন ক্যান্সার কোনটা অ্যাসোসিয়েশন ভাই কোলন ক্যান্সার এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু স্যার চাইলে দিতে পারে এবার যদি দেখি পরের প্রশ্ন দেখেন এটা আপনার রেসিডেন্সি 24 আসছে যে ব্লিডিং ফ্রম স্মল কার্ট ব্লিডিং ফ্রম স্মল কার্ট এটা রডডির 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর প্রশ্ন 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর কোশ্চেন আমি শুধুমাত্র লাস্ট দুটো রেসিডেন্সি এটাকে আপনার এই শুরুতে আনি আপনাকে এই যে শুরুতে আমি একটা সব দেখালাম ভাই এই যে এগুলো বিগত সালে আসা প্রশ্ন শুধুমাত্র এখানে আমি লাস্ট দুটো সেশন আনি যেটা আমি শুরুতে আলোচনা করতেছি আর এছাড়া এগুলো হলো আমার প্রশ্ন এটা হলো সম্ভবত দেওয়া থাকবে সম্ভবত থাকবে আপনারা কি লাইভ বেছে না আপনাদের জন্য হ্যাঁ থাকবে তাহলে দেখেন আমরা একটু সলভ করি দেখেন ভাই এটা হলো আমাদের রডটি 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর প্রশ্ন দেখেন এই প্রশ্নটা আপনাদের আসছে কত সহজ প্রশ্ন এটা আমরা সলভ করার চেষ্টা করি রডটি আনসার আপনি দেখবেন না যদি আপনার কাছে বই আছে পৃষ্ঠা উল্টে আপনি আনসার দেখবেন আপনি সলভ করার চেষ্টা করেন যে দেখি এটা পারি কিনা ব্লিডিং ফ্রম এ স্মল কার্ট ইন স্কিন আমার চামড়া কেটে গেছে ব্লিডিং হইতেছে তাহলে কি ঘটনা ঘটবে ইজ নরমালি ডিফিউজড বাই লোকাল ভাস্কুলার এক্সপোজার ট্রু না ফলস ভাই এটা মারার জন্য ডক্টর না হলেও চলে যায় আমাদের গাইড আমরা কি বলে এটা চাপতে তাই না এটা আমাদের বাবা মা শিক্ষিত বলে এটা চাপতে দাও আর তার বোঝে না এটা ভাস্কুলার এক্সপোজার তার মানে চাপতে দাও তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে মানে ডেফিনেটলি যখন আমি একটা লোকাল একটা প্রেসার দিব রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ফাইন নরমালি আমরা জানি 5 মিনিট আমাদের এই যে ব্লিডিং বা ব্লিডিং টাইম হেলদি পারসন মোটামুটি 5-7 মিনিটের মধ্যে ব্লিডিংটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে এটা কিন্তু কি ভাই ট্রু অপশন সি ট্রু না ফলস বলেন তো ভাই কি মনে হয় কেন ফলস বলেন তো আপু এক্সেলেন্ট এইটা ভাই আপনি পড়তেছেন ব্লিডিং টাইম ব্লিডিং টাইম সেটা ক্লটিং ফ্যাক্টর এটা ফ্যাক্টর 8 এটা ক্লটিং ফ্যাক্টর তাহলে এগুলা ডেফিসিয়েন্সি হলে ক্লটিং টাইম বাড়বে ব্লিডিং টাইমটা বাড়বে কারণ ব্লিডিং টাইমের সাথে সম্পর্ক তার মানে এটা কিন্তু কি ফলস is lower in warm skin than cold skin true না false কারণ ভাই এক্সিলেন্ট কারণ ভাই যদি হিট হয় আমরা জানি হিট কি করে ভেসো ডাইলেশন যদি হয় তাহলে স্বাভাবিকভাবে ভেসেলে বেশি ব্লাড লাগবে আমার রক্ত ক্ষরণ বেশি হবে তাহলে স্বাভাবিকভাবে কোল্ড স্কিনে কম হবে তাহলে এটা কিন্তু ফলস ইজ রিডিউসড ইফ দ্য এফেক্টিভ লিভ ইজ এলিভেটেড এটা তো সবাই জানেন দেখেন এই প্রশ্ন সলভের জন্য আপনার রড ডিপ্রেশন হলো ফিজিওলজি একটা বেসিক জ্ঞান থাকা একদম ক্লিন কাট ধারণা থাকে এবার দেখেন এটা হচ্ছে রড 5 নম্বর পৃষ্ঠা 14 নম্বর প্রশ্ন এখানে দেখেন সার্কুলেটিং ব্লাড আরবিসি সার্কুলেটিং আরবিসি ভাই ম্যাথিউ সার্কুলেশন যখন আসে তখন ম্যাথিউ হয়ে আসে সার্কুলেশন আসে তখন ম্যাথিউ হয়ে আসে ফাইনাল আমরা দেখি আর about 1% নিউক্লিয়েট থাকে এটা ডাউন থাকে আমরা জানি আরবিসি যখন ইমম্যাচিউর থাকে তখন তার নিউক্লিয়াস থাকে ম্যাথিউ হয়ে গেলে কিন্তু তার সুযোগ থাকে না যে 1% বলে 5% ফলস অপশন বি এটা মনে হয় এটা ফলস কি মনে হয় মেশো ইন্ট্রাসেলুলার নেটওয়ার্ক প্যাটার্ন অ্যাপ্রোপ্রিয়েটলি টেস্টিং করা হলে ইন্ট্রাসেলুলার নেটওয়ার্ক প্যাটার্ন দেখাতে পারে Yes, কারণ কি নেটওয়ার্ক থেকে বোঝা যাচ্ছে রেটিকুলার সেলস যারা কাটেন রেটিকুলার মানে আমরা এগুলো রেটিকুলোসাইট রেটিকুলোসাইট সে কি করে স্টেন নেয় স্টেন নিয়ে একটা জালের মধ্যে দেখে তার মানে এটা কিন্তু যদিও নরমালি এটা ন্যাচারাল মেসিনা বলা হচ্ছে এটা ইমেচুর মেসিনা ফলস হচ্ছে কিন্তু রটিশা বলছে ঢুকে না ঢুকে যাবে যেহেতু রেটিকুলোসাইট এটা সত্য কথা রেটিকুলোসাইট কি দেখে স্টেনটা নেয় এবং সেটা ইন্টারসেলুলার নেটওয়ার্ক প্যাটার্ন সেটা এই কারণে কি ভাই ট্রু এবার দেখেন অপশন সি আর ডিস্ট্রিবিউটেড ইভেনলি the blood is distributed large vessels সকল লার্জ ভেসেল সমানভাবে ডিস্ট্রিবিউট হয় যে একই রোটে সাইডে এটা পারার জন্য গবেষণা দরকার নেই সব জায়গায় সমান বেশি যাবে এটা খুব সিম্পল হিসাবে আপনি না পড়লে পারবেন এটা একটু চিন্তা করে পারবেন যদি আপনারা পারবেন আশা করি ট্রাভেল ভেরি স্লো ইন ভেনিউস দেন ক্যাপিলারি সেখানে ভেলোসিটি কম থাকে ফলস ট্রু আমরা একটু পরে সিরিয়াসলি এটা বিশেষ রড থেকে ব্লাড ভেসেলটা খুব বেশি আপনারা জানেন ভি সমান বাই এ তাই না ভাই এই সূত্রটা সবাই জানেন তার মানে ভেলোসিটির সাথে এই ক্রস সেকশনাল এর সম্পর্ক কেমন ইনভার্সলি ব্যস্ত না এবার আমাকে বলেন তো এই যে আর্টারি ভেইন ক্যাপিলারি সবচেয়ে বেশি ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে বেশি ক্যাপিলারি ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে বেশি তাহলে ভাই ক্যাপিলারি ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে বেশি হয় তাহলে এর সাথে সম্পর্ক যদি ইনভার্স হবে নিশ্চয়ই ক্যাপিলারি সবচেয়ে কম বেশি
সবচেয়ে এক্সিলেন্ট তার মানে ভাই ক্যাপিলারি ভেলোসিটি সবচেয়ে কেন কারণ ক্যাপিলারি এই ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে বেশি যেহেতু ক্যাপিলারি ক্রস সেকশনাল এরিয়া এই ভেনিউস এর চেয়ে বেশি আমরা ডেফিনেটলি ক্যাপিলারি ভেলোসিটি কম অবশ্যই ভেনিউস এর ভেলোসিটি বেশি থাকবে এখানে দিছে উল্টা এখানে বলছে ভেনিউস এর কম তার মানে এটা যদিও অডিও একটা প্রশ্ন কিন্তু আপনি যদি ম্যাথমেটিক্সটা ভালো করে পড়াতে পারেন আপনি করতে পারেন আপনি আনসার করতে পারবেন লাস্টে এটা সবাই পারবেন যে ডিফর্ম অ্যাজ এ পাস থ্রু ক্যাপিলারি যখন পাসের কথা এই যে ফর্মুলাটা চেঞ্জ হয় স্বাভাবিক স্বাভাবিক আমরা জানি এই আরবিসি বড় ছোট জায়গাতে যাওয়ার সময় যে আকার ভাবে ব্যবহার করার চেষ্টা করে এজন্য তার ফর্মটা কি হয়ে যায় ডিফর্ম তার মানে এখানে শুধু বি অপশন ক্রিটিক্যাল ছিল বাট বি অপশন যদি মনে হচ্ছে যে এটা একটু বলছে আপনি চিন্তা করে দেখেন আপনি ফিজিক্স করেছেন আপনার যদি ফিজিক্স করার আপনি আনসার ইনশাআল্লাহ করতে পারেন এবার আসি এই 24 এর লাস্টে প্রশ্ন আসলে এটা একেবারে সহজ সেরেব্রাল লেশন কোন স্ট্রাকচার ইনভলভ এটা কি না মাসেল কোনটা এটা এটাও ছিল ভাই 322 135 পেজ 135 পেজ 322 তাহলে আমাকে বলেন ভাই সেরেব্রাল ডিজিজ সেরেব্রাল লেশন হয় তখন মাসেল টোনের সমস্যা হয় মাসেল রেস্টের সমস্যা হয় অবশ্যই আপনি কি বলেন হাইপোটোনিয়া এটা ভাই হাইপোটোনিয়া তবে ইয়েস ভাই এই মাসেল টোনটা নষ্ট হবে মাসেল স্ট্রেন্থ কিছু হবে ভাই স্ট্রেন্থ কিছু হবে এই অপশন সিটা একটু আপনি একটু বলে দিতে পারেন যে সে জয়েন্ট সেন্সেশন নেয় কনশাস নেয় না আনকনশাস নেয় করতে পারবেন তো কনশাস জয়েন্ট সেন্সেশন আনকনশাস হবে আপনি এই প্রশ্ন এই একটা প্রশ্ন আপনার কাছে অপরিষ্কার হতে পারে এবারে কিন্তু অ্যাবিলিটি টু মেক প্রিসাইজ মাসেল মুভমেন্ট সেই মাসেল প্রিসাইজের জন্য দায়ী কিনা অবশ্যই ভাই এজন্য আমরা জানি কি বলি কোঅর্ডিনেশন আমরা জানি সেন্সরি এবং মোটর কোঅর্ডিনেশন কি ভাই সেরেব্রাম হিল শিফট বা কোঅর্ডিনেশন লাস্টে আমরা দেখি অ্যাবিলিটি টু ফিক্স দ্য গেজ কে ফিক্স করতে পারে আসলে পারে কিনা অবশ্যই পারে কারণ যখন লেশন হয় তখন এই গেজটাকে ফিক্স থাকে না তখন কি বলি ভাই নিস্টাগমাস তাই না ভাই নিস্টাগমাস মানে কি ফুল অ্যান্ড ফুল নোট থাকে আমরা সেটা ফিক্স করতে পারি তাহলে আপনি দেখেন ভাই এই যে লাস্ট আমরা 24 এবং 25 যে রেসিডেন্সি থেকে 6টা প্রশ্ন আসছে 6টা থেকে 530টা স্টেম ছিল এর মধ্যে এই 30টা স্টেমের মধ্যে আমার মাত্র 5টা স্টেম মাত্র 4 থেকে 5টা স্টেম মাত্র 4 থেকে 5টা স্টেম ভাই আমি না পড়লে ভুল করতে পারি তো বাকি প্রশ্ন আপনি পারেন সর্বোচ্চ 4টা স্টেম তাহলে আপনি চিন্তা করেন রটিং না পড়লে আপনি কিন্তু কি 80 থেকে 90% প্রশ্ন আপনি পারবেন যদি আপনার ক্লিয়ার থাকে এবং এখন এই সহজ লাগে কিছু রটিং টিপিক্যাল প্রশ্ন আছে এগুলো সারা আগে চিন্তা করার লাভ আমি এখন রিসেন্ট গুলো চিন্তা করি তাহলে এবার আসেন এসবি জন্য আপনাদের এই যে এসবি আওয়ার আপনাদের শিক্ষা নাম এবং এসবি আপনি যে ফ্যাকাল্টি থাকে যে ফ্যাকাল্টি থাকে না কেন আপনার নরমালি যেমন হয় 20টা এসবি যে ফ্যাকাল্টি থেকে ফ্যাকাল্টি নরমাল বেশি হতে পারে নরমাল মেডিসিন মেলি বা তারপরে যদি আপনি যে যেটা তাহলে তার ফ্যাকাল্টি থেকে কষ্ট থাকবে আর বাকি 4টা সিঙ্গেল ফ্যাকাল্টি থাকবে এর মধ্যে আমি যদি বলি ফিজিওলজি থেকে দুটো প্রশ্ন পাবেন একটা হলো নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন মানে গত এই যে 3 সেশন রেসিডেন্সি ক্লাস ডিপ্লোমাতে যে এসবি আসা শুরু হয়েছে 6টার মধ্যে নার্ভাস এবং এন্ডোক্রাইন কখনোই মিস হয় এই বছর নার্ভাস সিস্টেম থেকে 20টার মধ্যে 3টা এসবি নার্ভাস থেকে আসছে তাহলে আমরা হবে না নার্ভাস থেকে একটা এন্ডোক্রাইন পাবেন ফিজিওলজি ঠিক আছে এবং খুব সহজে ফিজিওলজি আপনি এসবি বুঝতে পারছেন দরকার নেই একদম কমন জিনিস লাগে কমন ক্যারেক্টারিস্টিক্স কমন লাগে কিছু আনকমন লাগে ওটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণে আর এসবিটা আপনারা চাইলে শেষে রাখতে পারেন তো সময় রাখবেন এই টাইমটা ইম্পর্টেন্ট হিসেবে আপনারা পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট আপনারা আসেন রেসপিরেটরি সিস্টেম আমরা সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বিভিন্ন চলে আসছে আমরা ওই প্রশ্নগুলো দেখব আপনি জাস্ট এই সেশনে পড়লে আপনি আর ইনশাআল্লাহ চলবে যা আশা থেকে আসবে একটা যদি ক্লাস সবার জন্য ভিডিওটা পিছনে কোনো দরকার নেই কারণ আপনার 200 দরকার নেই হ্যাঁ আবার বলি 200 দরকার নেই এজন্য আপনি এই কয়েকটা প্রশ্ন বাদে পুরো রটি পড়া আর বেশি কোনো প্রয়োজন না বাদে সবার জন্য আসেন আমরা শুরু 144 এখন যে সিরিয়ালগুলো দেখবেন প্রত্যেকটা রটি সিরিয়াল এখানে প্রত্যেকটা সিরিয়াল রটি সিরিয়াল 144 নম্বর প্রশ্ন দেখেন বয়স বাড়ার সাথে সাথে আমরা পড়েছেন ফিজিওলজিতে বয়স বাড়ার সাথে সাথে ওল্ড এজে কি বাড়ে একটা বয়স বাড়ার সাথে ফিজিওলজি রেসপিরেশন কি জিনিস বাড়ে সবই তো কম কিছু জিনিস বাড়ে কি জিনিস বাড়ে বলেন ভাই রেসিডুয়াল পলিমার কমপ্লেক্স আর আরেকটা ক্লোজিং ভলিউম তার মানে রেসিডুয়াল ভলিউম কমপ্লেক্স এবং এই ক্লোজিং ভলিউম বয়স বাড়ার সাথে সাথে এই তিনটা জিনিস বাড়ে সহজ এই তিনটা বাকি সব কমে তাহলে বাড়ে কি শুধু এই রেসিডুয়াল ভলিউম বাড়ে এই যে ক্লোজিং ভলিউম তার মানে এই তিনটা এখানে কি ফলস হবে এটা তো কমে এটা কি হয় বাড়ে তাহলে আপনি দেখুন যে ভিতরে অনেক বাড়ছে যে বয়স বাড়ার সাথে কি ঘটনা ঘটে বয়স বাড়ার সাথে আমার ভাই এই তিনটা কন্ডিশন শুধু একটা রেসিডুয়াল ভলিউম একটা কমপ্লেক্স আর একটা ক্লোজিং ভলিউম এবার আমাদের বলেন হোয়াট ইজ কমপ্লেক্স এর অর্থ কি কমপ্লেক্স মানে কি কমপ্লেক্স মানে লাঞ্চটা কত বড় হবে লাঞ্চটা কত বড় হবে কমপ্লেক্স আর রেসিডুয়াল ভলিউম আপনি জানেন তার যেই অ্যামাউন্ট অফ আমরা ফাংশনে কি করে যত আমি ফোর্সফুল এক্সপ্রেশন করি না কেন যত জোরে বাতাস বের করি না কেন ওই বাতাস কখনোই বের করতে পারবো না এই রেসিডুয়াল ভলিউম আমরা কি করে লাঞ্চ থেকে কি করে প্রিভেন্ট আপনারা জানেন এবার আসেন এই প্রশ্নটা দেখেন মার্চ 20 19 18 17 18 চিন্তা করেন এক প্রশ্ন আছে 5 বার একটা প্রশ্ন আছে ভাই 5 বার তাহলে এই প্রশ্ন যদি পারতে চান অবশ্যই আপনাকে আপনার শীটে এই ছবিটা আছে এই ছবিটা ডেফিনেটলি আপনাকে খুব ভালো ধারণা থাকবে খুব সহজ একটা ছবি এই ছবিতে কি বলছে দেখি এটা আমার এক্সপ্রেশন এটা আমার কি ভাই এক্সপ্রেশন এবং এই যে দেখেন এটা আমার মাস এটা আমার মিট তার মানে আমরা মিট এক্সপ্রেশন আর এটা মিট এক্সপ্রেশন তাহলে আপনি দেখেন তো এই যে প্রেসার অ্যালভিউলার প্রেসার আর পালমোনারি প্রেসার একটা ভিন্ন তার মানে ভাই হাই অ্যালভিউলার প্রেসার হাই পালমোনারি প্রেসার যাই অ্যালভিউলার প্রেসার হাই পালমোনারি প্রেসার আর আমরা জানি ইন্টা ইসোফেজিয়াল প্রেসারের সাথে পরস্পর করে কোন প্রেসারটা ইন্টারপ্লুরাল প্রেসার মানে এই ইন্টারপ্লুরাল প্রেসার আর ইন্টা ইসোফেজিয়াল প্রেসার পরস্পর করে এটা বলে ওটা বলে আর এই অ্যালভিউলার পালমোনারি সেম নাম যাই অ্যালভিউলার প্রেসার হাই পালমোনারি প্রেসার আর ইন্টারপ্লুরাল প্রেসারে যে ঘটনা ঘটে ইন্টা ইসোফেজিয়াল একদম সিমিলার ঘটনা ঘটে আমি এই দুটো ছবি পড়লে আমার চারটা প্রেসার কিন্তু শেষ এবার আসেন
আমি ইন্সপিরেশন নেওয়া শুরু করলাম, আমার 0 এর প্লাস 2 মাইনাস 2 আমি ইন্সপিরেশন নেওয়া শুরু করলাম, নামতেছি এই জায়গা থেকে আমার এই যে পালমোনারি প্রেসার বা অ্যালভিওলার প্রেসার সবচেয়ে কম -1 এই জায়গাটার অবস্থান কি আমি লিখতে দেখি এটা হলো মাস বরাবর। তার মানে আমি বলতে পারি ভাই মিড ইন্সপিরেশন, অর্থাৎ এই যে আমি ইন্সপিরেশন নিব, ইন্সপিরেশনের মাস বরাবর মিড ইন্সপিরেশনে আমার এই যে পালমোনারি প্রেসার বা অ্যালভিওলার প্রেসার সবচেয়ে লোয়েস্ট, সবচেয়ে কম। এরপর আমরা আমাদের ইন্সপিরেশন শেষ করলাম, আমরা আগে অবস্থায় চলে আসলাম। আমি বাতাস স্বাভাবিকভাবে বাতাস ছাড়বো, লাঞ্চ প্রেসারটা কি হবে পাল্টে থাকে, কারণ আমি যখন বাতাসটা কেন আবার আমরা জানি আমার এই যে লাঞ্চের নেগেটিভ প্রেসার থাকে, নেগেটিভ প্রেসারে এগেইনস্ট আমার বাতাসটা বাড়তে থাকে। আর আমি যখন বাতাসটা ছেড়ে দেই লাঞ্চটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। লাঞ্চটা যখন ছোট হয়ে যায় স্বাভাবিকভাবে আমার ভিতরে প্রেসার চলে যায়, লাঞ্চে বেড়ে যায়। আমি যখন বাতাসটা শুরু করে নিলাম, আমি যখন এক্সপ্রেশন শুরু করছি বাতাস ছাড়তেছি এই অবস্থায় এসে আমার লাঞ্চের প্রেসার অর্থাৎ অ্যালভিওলার প্রেসার পালমোনারি প্রেসার সবচেয়ে বেশি থাকে। তার মানে আমি বলতে পারি মিড এক্সপ্রেশন, আমি বলতে পারি মিড এক্সপ্রেশনে আমার এই পালমোনারি প্রেসার বা অ্যালভিওলার প্রেসার সবচেয়ে বেশি থাকে। তার মানে এখানে দুটো কথা ইনফিনিটি, অর্থাৎ আমি যখন এক্সপ্রেশনের মাঝে মাঝে থাকবো তখন আমার অ্যালভিওলার প্রেসার কম না বেশি বলতে পারি সবচেয়ে কম লোয়েস্ট। আর যখন আমি মিড এক্সপ্রেশনে থাকবো সবচেয়ে হাইয়েস্ট। এবং আপনি জানেন এই যে আমার ইয়ারটা যে ফ্লো হয়, ইয়ার ফ্লো হয় কি নেগেটিভ প্রেসার থাকলে না পজিটিভ প্রেসার হলে নেগেটিভ প্রেসার, কারণ ভিতরে যে জায়গা ফাঁকা হয় নেগেটিভ প্রেসারে জায়গা ফাঁকা হলে অনেক সুন্দর করে আমার এই যে এই এনভায়রনমেন্টের প্রেসার ঢুকতে থাকে। তার মানে এই যে মিড ইন্সপিরেশন এখানে যেহেতু আমার এই অ্যালভিওলার প্রেসার যেটা লোয়েস্ট, এই কারণে এই অবস্থাটা এই মিড ইন্সপিরেশন আমার ইয়ার ফ্লো সবচেয়ে কি হবে সবচেয়ে বেশি এক্সিলেন্ট। তার মানে ভাই আমার এই অ্যালভিওলার প্রেসার যত নেগেটিভ তত বেশি জায়গা ফাঁকা হবে, তত বেশি বাতাস ঢুকবে। আর আমরা জানি যখন মিড ইন্সপিরেশনে থাকে তখন মিড ইন্সপিরেশনে যখন থাকে তখন আমার এই নেগেটিভ প্রেসার সবচেয়ে কম হয়, এই কারণে ইয়ার ফ্লো সবচেয়ে বেশি হয়। এটাও কিন্তু আমার এনসি বা এসপি আসতে পারে। এবার আমরা যদি তাকাই এই ইন্টারপুলার প্রেসার বা ইসোফেজিয়াল প্রেসার এখানে কি ঘটনা ঘটে, দেখেন আপনি ইন্সপিরেশন শুরু করলেন তাহলে আপনার প্রেসার কি হচ্ছে ভাই আস্তে আস্তে কমতেছে একদম লাস্টে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ইন্সপিরেশন একদম শেষ। আমরা বলতে পারি ইন্সপিরেশন শেষ, আমরা বলতে পারি এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন একদম শেষে আমার এই ইন্টারপুলার প্রেসার বা ইসোফেজিয়াল প্রেসার কি একেবারে লোয়েস্ট হবে। আবার আমি বাতাস ছাড়া শুরু করলাম, এক্সপ্রেশন করলাম, প্রেসার বাড়তেছে এবং একদম লাস্টে অর্থাৎ এট দ্য এন্ড অফ এক্সপ্রেশন একদম শেষে গিয়ে আমার এই প্লুরাল প্রেসার বা ইন্টারইসোফেজিয়াল হবে সবচেয়ে বেশি। মজার ব্যাপার এই যে মাঝে মাঝে যায় ইসোফেজিয়াল প্রেসার বা এই ইন্টারপ্লুরাল প্রেসার কখনোই কিন্তু পজিটিভ হয় না। দেখেন -6 আর -6 হয়তো বেশি, কারণ আমরা জানি -6 মানে নেগেটিভ বেশি আর -3 এটা মানটা একটু বড়, তাও কিন্তু নেগেটিভ পজিটিভ। তার মানে ইসোফেজিয়াল প্রেসার বা প্লুরাল প্রেসার, ইসোফেজিয়াল প্রেসার বা প্লুরাল প্রেসার কখনোই কিন্তু পজিটিভ হবে না। হাইয়েস্ট আর লোয়েস্ট হতে কখনোই পজিটিভ হবে না। একবার -1 আরেকবার -3 দুইবারই নেগেটিভ। কিন্তু আপনি দেখেন তো পালমোনারি প্রেসার এই যে প্লাস হতে পারে আর -1 হতে পারে, এটা নেগেটিভ পজিটিভ হতে পারে। কিন্তু আমার এই ইসোফেজিয়াল প্রেসার বা প্লুরাল প্রেসার কখনোই কিন্তু পজিটিভ হতে পারে না। তাহলে এবার এই যে আমরা চার পাঁচটা কথা আমরা বলি এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, মানে ইন্সপিরেশনের শেষে কি ঘটবে ইন্টারপ্লুরাল প্রেসার কম থাকবে। এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন কি হবে ভাই হাইয়েস্ট থাকবে। মিড ইন্সপিরেশন কি হবে ভাই মিড ইন্সপিরেশনে ইন্টারপ্রেসার কম থাকবে আর এক্সেলেন্ট। তার মানে আমার এই লাঞ্চের যে প্রেসারটা অর্থাৎ এই অ্যালভিওলার প্রেসার বা পালমোনারি প্রেসার আমি বলতে মিড এক্সপ্রেশন আর আমাদের ইসোফেজিয়াল প্রেসার হবে তখন হবে এন্ড অফ ইন্সপিরেশন এন্ড অফ এক্সপ্রেশন এই ছবিটা ইনফিনিটি স্টার। এবার আমরা এই বাতাসের ফ্লো দেখেন, বাতাসটা কখন যায় আপনি বাতাসটা নেন কি ঘটনা ঘটে আমার লাংসে কি ঘটে আমার এই যে ডায়াফ্রামটা নিচের দিকে চলে যায়, ডায়াফ্রাম যখন নিচের দিকে চলে যায় আর এই যে আমার রিপসটা দেখেন আপনি শ্বাস নিয়ে দেখেন তো রিপসটা একটু উপরের দিকে আসে আর এই থোরাক্সের জায়গাটা বেড়ে যায় তখন লাংসটা কি অনেক জায়গা পায়, লাংসটা পায় প্রসারিত হয়, লাংসের ভলিউম কি হয়ে যায় বেড়ে যায়। আমরা জানি ভলিউমের সাথে প্রেসারের সম্পর্ক কেমন সমান বেশি যদি ভলিউম হয়ে গেছে তাহলে প্রেসার কমে যায়। আর এই যে বাতাসটা এই নেগেটিভ প্রেসারের কারণে আর ভিতরে জায়গাটা ফাঁকা ছিল নেগেটিভ ছিল এর বাইরে বাতাস জায়গাটা পূরণ করছে। তাহলে স্বাভাবিকভাবে যখন যে অবস্থায় এই নেগেটিভ প্রেসারটা সবচেয়ে কম হবে, নেগেটিভ প্রেসার সবচেয়ে কম হবে নিশ্চয়ই সেই অবস্থায় বাতাস সবচেয়ে বেশি ঢুকবে। আর আমরা জানি মিড ইন্সপিরেশন এখানে আমার এই নেগেটিভ প্রেসার সবচেয়ে কম হবে, মিড ইন্সপিরেশনে আমার এই লাংসের প্রেসার সবচেয়ে কম হয়, তার মানে এই অবস্থাতে এয়ার ফ্লো সবচেয়ে বেশি হবে। বুঝতে পারছেন না ভাই? জি ভাই। তার মানে এয়ার ফ্লো হবে আমার এই নেগেটিভ প্রেসারের কারণে, যত বেশি নেগেটিভ প্রেসার তত বেশি এয়ার ফাঁকা জায়গা ঢুকে যাবে। খুব সহজভাবে ধরেন যে লোকাল বাস থেকে ধরেন রাত 8টা 7টা রেখেছে 50 জন দাঁড়িয়ে আছে, ভিতরে উঠতে গেলে পারবেন না, আপনি শেষ। এটা হলো লাংসে অ্যালভিওলাস আচ্ছা ভাই। এবার আসেন ও এই যে -6 কখনোই পজিটিভ মানে হয় না কখনোই পজিটিভ হয়, অলওয়েজ নেগেটিভ থাকে। না তো লাংস ক্রস করে দিত যদি বাইরে থেকে আপনি আপনি দিতে লাংস লিখে দিতে লাংস পজিটিভ তাহলে তো অবস্থা খারাপ হয়ে ভাই। এই জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা এবার আসেন তাহলে ইন্টারপ্লুরাল প্রেসার লোয়েস্ট প্লুরাল প্রেসার সবচেয়ে কম অবস্থায় প্লুরাল মানে কি ফলস ইন্টারপালমোনারি বা অ্যালভিওলাস এখানে প্রেসার লোয়েস্ট হবে কখন মিড ইন্সপিরেশন এটা ইসোফেজিয়াল যে ঘটনা ঘটে লোয়েস্ট হবে কখন ভাই মিড ইন্সপিরেশন এট দ্য এন্ড ফলস রেট অফ ফ্লো বাতাসটা কখন সবচেয়ে বেশি ঢুকবে সবচেয়ে বেশি ঢুকবে কারণ ভাই বাতাসটা যখন আমরা সবচেয়ে নেগেটিভ হয় এই মিড ইন্সপিরেশন ফলস। এবার আমরা আসি লাং ভলিউম ইন্টারপ্লুরাল প্রেসার সেম অ্যাজ এক্সপ্রেশন টু না ফলস ইন্টারপ্লুরাল না পড়লে পারে আমরা দেখেন একটু ইনফিনিটি একটা প্রশ্ন এই যে এটা আমরা শিখেছি একই জিনিস ইনফিনিটি। এবার আসেন কমপ্লেক্স একেবারে সহজ কমপ্লেক্স অফ লাংস ইজ গ্রেটার আমরা কমপ্লেক্স লাংস আর কত বড় হতে পারে অপশন এ টু না ফলস করে দেখেন ইনভার্স। তো when they expanded above their normal tidal range, the wave 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 expanded above their nor
এবার আমাকে বলেন হোয়াট ইজ টাইডাল ভলিউম এক্সেলেন্ট ফলস টাইডাল ভলিউম কি ভাই নরমালি যে পরিমাণ ছাড়ি সেটা টাইডাল ভলিউম তাহলে নরমালি এতটুকু ছাড়ি এই অবস্থা আমার কনফিডেন্স বেশি কারণ কি আমি চাইলে জোর করে আরেকটু দিতে পারবো লাস্টে আরেকটু ফলাইতে পারবো আমি চাইলে ওই নরমাল যে টাইডাল লেন্স সেই অবস্থায় চাইলে লাস্টে আরেকটু ফলাইতে পারবো কিন্তু আমি যদি টাইডাল ভলিউম অ্যাভয়েড করে অলরেডি জোর করে টাইডাল ভলিউম উপরে চলে গেছি আমি ক্লাস করে শুরু করেছি ক্লাস করে শুরু করেছি ক্লাস করে গেছে তার মানে নরমাল টাইডাল ভলিউম যখন আছে নরমাল লিখছি তাহলে আমি জোর করে আরেকটু নিতে পারবো লাস্টে আরেকটু বড় করতে কমপ্লেক্স তখন বেশি নরমাল টাইডাল ভলিউম কমপ্লেক্স বেশি আমি অলরেডি চলে গেছি নরমাল টাইডাল ভলিউম বেশি চলে গেছি এরপরে আর কমপ্লেক্স সুযোগ নাই বাকিগুলো একটু সহজ আমরা জানি টাইডাল বেশি এবং দেন দ্য কমপ্লেক্স অফ লাংস এন্ড থ্রাস্ট টু দ্য শুধু লাংস বড় হতে পারবে তোরাস বোনস পায় বেশি বড় হতে পারবে তার মানে এটা কি হবে অবশ্যই এটা কি হবে ট্রু হবে when they are filled with yes আমরা জানি যখন এই স্যালাইন থাকে তখন কি হবে একটু বড় বেশি হতে পারবে স্ট্যান্ডিং আর রিকমেন্ডেড এটা হবে তার মানে এটা খুব সিম্পল একটা প্রশ্ন এই প্রশ্ন আসছে তিনবার এটা আরো ইনফো দেখেন অক্সিজেন হিমোগ্লোবিন থেকে কার সেই কাজটা কখন রাইজে যাবে তখন লেখা দেখেন কত বার্স তাহলে নিশ্চয়ই আপনারা এই চক্কর সবাই বুঝতে পারবেন আপনারা এইভাবে আমি যেভাবে বুঝছি দেখেন আমি কিভাবে করতাম যে কখন শিফট করলে লেফটে অ্যাফিনিটি ইনক্রিজ মানে লেফটে এল এবং এই প্যারামিটারগুলো যে কার টু লেফট এল প্যারামিটারগুলো তাহলে এখানে সব ফ্যাক্টর কি কমে যাবে লো এল আর হবে লাংস এল তাহলে সবকিছু এল তার মানে অ্যাফিনিটি বাড়বে বেশি বেশি অক্সিজেন হিমোগ্লোবিন নিয়ে অ্যাফিনিটি বাড়বে এবং এটা লেফটে যাবে এবং লাংস হবে কারণ লাংস কি করে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিজেন হিমোগ্লোবিন কার অ্যাফিনিটি বেশি বেশি নিয়ে আসে টিস্যু থেকে ছেড়ে দেয় টিস্যু থেকে যদি না করে ভালো সারা তাহলে আমাদের টিস্যুগুলো অক্সিজেন পাইছে না তার মানে সে কি করবে আলটিমেটলি লাংস থেকে বেশি বেশি অক্সিজেন নিয়ে এসে আমার টিস্যুতে দিবে তাহলে আমার ইম্পর্টেন্ট লেফটে এল তারপর অ্যাফিনিটি বাড়বে লাভ এল লেফটে যাবে এল প্যারামিটার লো এল আর লাংস লেভেল হবে এল আর তার উল্টো যদি দেখি শিফট রাইট আর অ্যাফিনিটি রিডিউসড আর রাইট সাইডে যাবে প্যারামিটার আর এবং রেঞ্জ সব বাড়বে দেখেন সব প্যারামিটার সব বাড়ছে এবং টিস্যু লেভেল এক্সেপশন আমরা জানি এনিমিয়া পিএইচ হাইপোক্সিয়া এই তিনটা বাদে আমরা যত ফ্যাক্টর আছে সব ফ্যাক্টর কিন্তু আলটিমেটলি যখন রাইটে যায় বাই তাহলে আমাদের এই কোশ্চেনটা শিখি রাইটে আমরা যে নিশ্চয়ই এটা রেজিস্টার প্যারামিটার রাইটে আমরা জানি অ্যাফিনিটি রিডিউস হবে রাইটে আমরা জানি কত লেভেল লাস্ট লেভেল হবে তার মানে এখানে পালমোনারি ক্যাপিলারি হবে সিস্টেমিক ক্যাপিলারি হবে ইফ ব্লাড প্রেসার অফ ডিফারেন্স ইন প্যারামিটার যদি বাড়ে ফেভার অক্সিজেন অক্সিজেন দিবে ফেভার অক্সিজেন টেকেন ফ্রম লাংস না ভাই লাংস থেকে নিচে নিচ্ছে না এটা ফলস এবং পিএফটিএস আমরা জানি যত প্যারামিটার আছে সব এখানে বাড়বে শুধুমাত্র পিএইচ এনিমিয়া হাইপোক্সিয়া এই তিনটা মধ্যে সব কিন্তু বাড়বে এবার আসেন 172 এই পেশেন্ট হইছে ক্রনিক রেনাল ফেলিওর যদি হয় তাহলে অপশন এ যদি আমরা দেখি যে সেনসিটিভ কার্বন ডাইঅক্সাইড সেনসিটিভ বাড়ে না কমে ক্রনিক রেসপিরেটরি ফেলিওর আপনি জানেন যে অ্যাজমা সিওপিডি আমরা জানি দুই প্রকার টাইপ 1 আর টাইপ 2 টাইপ 2 টাইপ 2 থাকে ক্রনিক অবস্থায় যখন থাকে আমরা জানি তখন আমাদের কি হয় হাইপোক্সিয়া হয় এবং এক্সিলেন্ট হাইপোক্সিয়ার সাথে সাথে হাইপোক্সিয়া প্লাস আইপা ক্যাপনিয়া তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড বাড়বে অক্সিজেন কি হবে এই যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে এই কার্বন ডাই অক্সাইড ম্যাক্সিমাম আমরা টলারেট করতে পারি এটার উপর সেনসিটিভ থাকে না আমরা জানি যে নরমালি কার্বন ডাই অক্সাইড স্ট্রং স্টিমুলাস ফর রেসপিরেশন কিন্তু যেই বোতলে এই সিওপিডি আছে সেই বোতলে এই কার্বন ডাই অক্সাইড যদি বেশি থাকে তার বডি মনে করে এটাই নরমাল লেভেল হিসেবে টলারেট করে ফেলে এবং যখন সেই কার্বন ডাই অক্সাইড টলারেট করে ফেলে তখন কিন্তু আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডের প্রতি তার সেনসিটিভিটি থাকে না অনেক হাইপোক্সিক ড্রাইভ যেটা হাইপোক্সিক ড্রাইভ যেটা কিছু থাকে না ভাই এখন আমরা এই সিওপিডি যে পেশেন্ট তাকে লো ফ্লো অক্সিজেন দেই না হাই অক্সিজেন দেই কেন লো ফ্লো অক্সিজেন দেই হাইপোক্সিক ড্রাইভ কারণ তার তো সিওপিডি তো এমনিতেই বডিতে কার্বন ডাই অক্সাইড বেশি ও তো ওই কার্বন ডাই অক্সাইড নরমাল মনে করে একটা জিনিস সেনসিটিভ ছিল সেটা হাইপোক্সিয়া আপনি যদি ড্রাইভ ফলো করতে গিয়ে বেশি বেশি অক্সিজেন দিয়ে ফেলেন এবং তার যদি আপনি স্যাচুরেশন দেই 99% অক্সিজেন করে ফেলেন তাহলে অবস্থা খারাপ তাহলে তার লাস্ট ভাই আমাদের মাস মরে গেল কারণ আলটিমেটলি হাইপোক্সিক ড্রাইভ থাকবে না আর কার্বন ডাই অক্সাইডের প্রতি সেনসিটিভিটি নাই আলটিমেটলি রেসপিরেশন না রেসপিরেটরি অ্যারেস্ট হয় আলটিমেটলি মারা যায় তার মানে আমরা জানি যখন এই ক্রনিক রেসপিরেটরি ফেলিওর হয় তখন কিন্তু ওই সব পেশেন্টের কার্বন ডাই অক্সাইডের প্রতি এই টলারেন্স চলে আসে সেনসিটিভ থাকে না সো লিটিল অর নো রেসপিরেটরি কোয়ালিটি তখন এখন এই হাইপোক্সিয়া কি থাকে আর সেনসিটিভ থাকে লিটিল মানে কি বলে ভাই এটা যদি থাকে অন্য কিছু থাকে না এটা আমি এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমরা সব ভুলে যাই কয়েকদিন আগে আমরা বলছিলাম আমরা এই নেসমিক রিপ্লেসমেন্ট আমাদের মেডিসিনের ভাই সিওপিডি পেশেন্টকে অক্সিজেন এরকম 80% দিয়ে গেছে এখন পেশেন্টের যারা পার্টি আসে তারা একটু পণ্ডিত তারা তো কিন্তু বলছে কি আমার এত বড় হসপিটাল আনছি কেবিনে আমি থাকতেছি টাকা দিয়ে আমার বাবা 50% অক্সিজেন কারণ সে জানে ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে তাহলে স্যাচুরেশন বাড়াইছে কি করছে 100% অক্সিজেন পাইছে এবার আমরা নাকি লিখে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে ঘটনা কি পরে জানি কি অবস্থা তার মানে সে তো মনে করছে আমরা শিখব 100 টাকা ওখানে ঝামেলা আলটিমেটলি এই অবস্থা থাকলে সারা টাকা সে মাইছে তাই হোক আমি খুবই সাবধান আমাদের বাস্তব জীবন মাথায় রাখতে ইয়াস এই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর মাধ্যমে রেসপিরেটরি ফেলিওর কিন্তু আলটিমেটলি হাইপোক্সিক টাইপ থাকে কার্বন ডাই অক্সাইড রেজিস্ট্যান্স হয়ে যায় টলারেন্স চলে আসে আলটিমেটলি কোনো সেনসিটিভিটি থাকে না ইজ টাইপ 1 থেকে ক্রনিক হবে না টাইপ 1 ক্রনিক হয় টাইপ 1 ক্রনিক একই দুটাই হয় টাইপ 1 টাইপ 2 দুটাই এরপর আমরা যদি ইজ লাইক টু হ্যাভ লো বাইকার্বনেট এটা ট্রু না ফলস দেখেন এই একটা সূত্র পিএইচ ইজ প্রপোর্শন বাইকার্বনেট বাই কার্বন ডাই অক্সাইড এই সূত্র কিন্তু আপনারা পড়ছেন না রেনাল এই সূত্র এবং এই সূত্র দিয়ে আলটিমেটলি কতগুলো প্রশ্ন যেমন আসছে আপনি চিন্তা করতে পারবেন না যে শুধুমাত্র এই সূত্রে কতগুলো প্রশ্ন আমরা জানি যে আমাদের বডির ডিফেন্স মেকানিজম কি করে অলওয়েজ একটা রেশিও মেইনটেইন করে পিএইচটাকে ঠিক রাখার জন্য সে সবসময় রেশিও মেইনটেইন করে যদি কোনো কারণে বডি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় বাইকার্বনেট কি হয় কারণ না বলে একটা এক্সাম্পল যদি ধরি ধরেন বাইকার্বনেট ছিল আগে 8 কার্বন ডাই অক্সাইড ছিল 4 তাহলে রেশিও ছিল এক্সাম্পল হিসেবে ধরলাম তাহলে যদি কোনো কারণে কার্বন ডাই অক্সাইড পাস হয়ে যায় অবশ্যই 5 আর 8 কার্বন থাকতে হবে না তখন যদি কত হয়ে যাবে 10 হয়ে যাবে ওই অনুপাতে বাড়তে যাবে তাহলে রেশিও 2 থাকে আবার কোনো কারণে যদি কার্বন ডাই অক্সাইড কমে যায় তাহলে কমে যদি 2 হয়ে যায় ডেফিনেটলি বাইকার্বনেট 8
কাটতে পারবেন এরকম কত হয়ে যাবে ভাই 4 হয়ে যাবে রেশিও ঠিক থাকে তার মানে খুব ইম্পর্টেন্ট এই বাইকার্বনেট কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেট মেকানিজমের জন্য একটা বাড়লে আরেকটা বাড়বে কেন কারণ আমার এই রাখার জন্য আমার কি রাখার জন্য আমার এই রেশিওটা ঠিক রাখার জন্য তাহলে এখানে যেহেতু এই ক্রনিক রেসপিরেটরি ফেল এখানে যদি কার্বন ডাইঅক্সাইড এমনিতেই বাড়ছে বললাম যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইড যদি বাড়লে ডেফিনেটলি বাইকার্বনেট করতে হবে ভাই কম্পেনসেশন করতে বাড়াইতে হবে কমন কোনো সুযোগ নেই অবশ্যই ফলস এরপরে দেখেন রেসপন্স ওয়েল when 100% অক্সিজেন অবশ্যই ভালো রেসপন্স করবে কেমন রেসপন্স করবে মারা যাবে আমাদের যখন পেশেন্ট হয়েছিল 100% কার্বন অক্সিজেন দিয়ে ফেলছে আমাদের শ্বাস হয়েছে তার মানে এখানে রেসপন্স থাকবে না আলটিমেটলি ড্রাইভটা না থাকলে মারা যাবে তার মানে এখানে আমরা অক্সিজেন কোনোভাবে 100% দিতে পারবো কত পার্সেন্ট আসবে অক্সিজেন মনে আছে নিশ্চয়ই লো ফ্লো কত পার্সেন্ট কনসেন্ট্রেশন সিবিডি ক্ষেত্রে must be breathing oxygen every air and তখন যদি আমি অ্যালভিলার কার্বন ডাইঅক্সাইড বাড়তে 150 চিন্তা করতে পারেন অ্যালভিলার কার্বন ডাইঅক্সাইড নরমালি 45 তাহলে 45 বাইরে যদি 150 হয় ততক্ষণে বেসিক অ্যাপ্লিকেশন আলাদা আছে যদি অঙ্কের কাহিনী বললাম যদি আপনার বাড়তে 150 হয়ে যায় তখন আপনাকে অক্সিজেন এনএসিআর দিতে হবে আগে মারা যাবে এবার দেখেন কার্বন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় আমাদের এক সূত্র পিএইচ ইজ প্রপোর্শন বাইকার্বনেট বাই কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড কার সম্পর্ক রেসপিরেটরি সম্পর্ক না মেটাবলিক সম্পর্ক ভাই রেসপিরেটরি তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়ে আমরা জানি পিএইচ হয়ে যাবে কমে যাবে তাহলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়েছে তাহলে পিএইচ কমে যাবে আমরা যেহেতু এখানে কি হবে মেটাবলিক অ্যাসিড রেসপিরেটরি কারণ যেহেতু কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি সম্পর্ক আর বাইকার্বনেটের সাথে মেটাবলিক সম্পর্ক এটা আপনি জানেন অ্যালকালাইন ইউরিন তাহলে আপনি বলতেছেন ভাই রেসপিরেটরি অ্যাসিডোসিস তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস আপনার বডি হবে অ্যাসিডোসিস আর ইউরিন অ্যালকালাইন করবে অ্যাসিড কি করবে অ্যাসিড কি করবে অপশন সি রেসপিরেটরি মেটাবলিক কম্পেনসেশন পরে কম্পেনসেশন এভাবে হবে ইউরিন দিয়ে হবে অথবা প্রয়োজনে বাইকার্বনেট করব প্রয়োজনে কার্বন ডাইঅক্সাইড করব রেসপিরেশন করব অপশন সি পুরো ফলস হবে এটা এটা পারা উচিত এক্সিলেন্ট কেন ফলস বলেন ভাই কার্বন ডাইঅক্সাইড এক্সিলেন্ট এখানে কিন্তু একটা সাথে ফিজিওলজি থাকতে মজার সাবজেক্ট এখানে আপনি প্রশ্ন করবেন ব্লাডে একটা অপশন পাবেন একটা পাবেন তাহলে এসে কি বলে এন্ডোক্রাইন আলটিমেটলি ফিজিওলজি একটা রিলেটেড তার মানে আপনি এখানে ইয়াস না এটা ঠিক বলছেন যে কার্বন ডাইঅক্সাইড কি করে ভেসো ডাইলেশন ভেসো যদি ডাইলেশন হয় তাহলে আমার এই স্কিনে তো ব্লাড বেশি আছে স্কিন তো আমার ঠান্ডা হবে গরম তো আপনি আমাকে বলেন যে সব জায়গায় ভেসোলাইজেশন করে সব জায়গায় ভেসোলাইজেশন করে না এটা পার্টি বলেন শেষ সব ফেসিলিটি ডাইলেশন করে সবাই ডাইলেশন করে কাউকে রিকনস্ট্রাকশন করে না করে পালমোনারি এক্সেপ্ট পালমোনারি ভেসো কনস্ট্রিকশন আর সব জায়গায় ডাইলেশন করবে শুধুমাত্র পালমোনারি ভেসো কনস্ট্রিকশন রেজ ব্লাড ফ্লো এটা ট্রু ব্লাড ফ্লো কেন হবে কারণ যেহেতু ভেসোলাইজেশন এই যে সেরেব্রাল ব্লাড ভেসেল ভেসোলাইজেশন হয় যে পানি লাইন হয় পানি বেশি যাবে রক্ত তাহলে অবশ্যই কি যাবে বেশি যাবে তার মানে আমার এই সেরেব্রাল ব্লাড ফ্লো কি বাড়বে আর রেজ বাইকার্বনেট আমরা জানি কারণ যেতে পারছে কম্পেনসেশনের কারণে আলটিমেটলি আমার এইটাও বাড়তে তাহলে দেখেন প্রত্যেকটা প্রশ্ন বেসিক আপনি কিভাবে আনসার করতে যার জন্য রডি আসলে বেশি দরকার পড়বে ফিজিওলজি একটা কালেক্টিভ নলেজ এবং আমরা যদি ফিজিওলজিটা রডি দেখতে যাই সবচেয়ে বেশি আসে রেসপিরেটরি থেকে আর সিরিয়াস যদি দেখতে চান আমি লাস্টে বলে দিব সাজেশন আবার দিব রেসপিরেটরি এবং সিরিয়াস এই দুটো কি এখান থেকে সাধারণত আপনার বেশি প্রশ্ন আসে রডি যদি দেয় সাধারণ এবার আসেন নার্ভাস আমি প্রশ্ন অলরেডি সলভ করে ফেললাম শুরুতেই করে ফেলছি এবার আসেন এই প্রশ্ন 290 দেখেন তো নন মাইলিনেটেড এক্সন ডিফার ফ্রম মাইলিনেটেড তাহলে এই বক্সটা আমাদের সবার কাছে পরিচিত ইনফিনিটি স্টাইল আপনার লাগবে সিকোয়েন্স দুই হবে আমরা জানি নার্ভ ফাইবার তিন প্রকার এ বি সি আবার আলফা বিটা গামা এবং কি ভাই ডেল্টা এবং আমরা জানি এখান থেকে শুনতে আসবে এসবি আমাকে বলেন তো এই যে ফাইবারে সবচেয়ে বেশি ভেলোসিটি কার সবচেয়ে কম কার হাইস্ট ভয়েস এ আলফা এক্সিলেন্ট এটা কিন্তু এসবি খুব ইম্পর্টেন্ট আমরা দেখেন যে উপরে থেকে আসছে দেখেন 12 থেকে 20 5 থেকে 12 3 থেকে 4 যে উপরে আছে তার ভেলোসিটি বেশি যে উপরে আছে তার ডায়ামিটার সবচেয়ে বেশি তার ডায়ামিটার সবচেয়ে বেশি ভেলোসিটি সবচেয়ে বেশি আর যে নিচে আছে ডায়ামিটার কম ভেলোসিটি কম মানে প্রথম এসবি লাইক হাইস্ট অর লোয়েস্ট ভেলোসিটি অর ডায়ামিটার প্রথম এসবি লাইক ওকে ফাইন এরপর আমরা যদি বলি এই যে এ বিটা এই যে টাস্ক বলেন এই টাস্ক কি টাস্ক হবে ফাইন্ড টাস্ক হবে এক্স এই এসবি টাস্ক ফাইন্ড টাস্ক এই টাস্ক এ বিটা ফাইল প্রুট টাস্ক কি হবে টাস্ক এক্সিলেন্ট তাহলে এ ডেল্টা হবে তাহলে যদি নাই আপনারা নিশ্চয়ই লিখে দিয়েছেন এ ডেল্টা হবে এবার দুটো পেইন এ ডেল্টা তো পেইন সি তো পেইন আমরা বলতো কোনটা ফার্স্ট পেইন কোনটা স্লো পেইন এ ডেল্টা ফার্স্ট পেইন বলতে পারি সোমাটিক পেইন বলতে পারি লোকালাইজড পেইন এবং বর্তমানে কিন্তু অন্য নাম থেকে প্রশ্ন আসছে ফার্স্ট পেইন স্লো পেইন সবচেয়ে জনপ্রিয় আর সি ফাইবার বলতে পারি স্লো পেইন আমরা এই সোমাটিক পেইন বলতে পারি কি ভিসারাল পেইন আমরা লোকালাইজড পেইন বলতে পারি ভাই ডিফিকাল্ট পেইন আমি চাইলে বলতে পারি পেইন এই অন্য নামগুলো কিন্তু আলটিমেটলি লাগবে এবং মজার ব্যাপার এই অন্য নাম দিয়ে এই ভিসারাল পেইন নাম দিয়ে আপনার লাস্ট রেসিডেন্স প্রশ্ন থেকে ভিসারাল পেইন সেখানে কিন্তু ফার্স্ট পেইন স্লো পেইন তাহলে যদি নাই স্লো পেইন তাহলে আনসার করা
এবং এর নিচে দুটো ধারণা ছিল A and B ফাইবার মাইলিনেটেড, C ফাইবার কি নন মাইলিনেটেড। আমরা এটা পড়েছি। এবার আমরা এই প্রশ্নটা দেখি। আমরা জানি সোয়ান সেল, আমরা জানি সোয়ান সেল মাইলিনেটেড করে কার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাইলিনেটেড এই দুটো কিন্তু এসপি থেকে পলিগোডেন্স মানে এখানে বুঝিনি ভাই আগে প্রশ্ন আসলে 21 নম্বর। এরপরে দেখেন ভাই তাহলে আমরা যদি দেখি যে यस নন মাইলিনেটেড মাইলিনেশন আছে অথবা মাইলিনেশন নাই, অপশন এ ট্রু অর ফলস, নট শিফটেড ইন সোয়ান সেল। তাহলে সোয়ান সেল মাইলিনেশন যদি না থাকে তাহলে নন মাইলিনেটেড হওয়ার কথা ঠিক কিনা? তাই কিনা? কারণ সোয়ান সেল থাকলে মাইলিনেটেড না থাকলে কি নন মাইলিনেটেড। এটা আমি জানি রড ডিসঅর্ডার কি বলছে সোয়ান সেল বোথ মাইলিনেশন নন মাইলিনেশন থাকতে পারে। শুধু একটা প্রশ্নের জন্য এটা মনে রাখবেন যে সোয়ান সেল থাকার পরে নন মাইলিনেটেড হতে পারে, কিন্তু এটা আর আপনি মনে রাখবেন সোয়ান সেল মানে মাইলিনেটেড, সোয়ান সেল মানে নন মাইলিনেটেড। আপনি যেটা জানেন সেটা সঠিক, শুধু এই একটা অপশনে মনে রাখবেন রড ডিসঅর্ডার বলছে সোয়ান সেল দুই ধরনের কি থাকতে পারে, মাইলিনেশন থাকতে পারে, নন মাইলিনেশন থাকতে পারে। তাহলে শুধু এই একটা প্রশ্নের জন্য আমরা এটা মনে রাখবো, অন্য প্রশ্নের জন্য না। এবার সে নট ক্যাপাবল অফ রিজনেশন, সহজ প্রশ্ন কি বলেন ভাই? রিজনেশন যদি হতেই না, একবার যদি প্রশ্ন হয়ে যাবে রিজনেশন নাই হয় তাহলে আমরা বলে দেব কারণ মাইলিনেটেড কাভার, নার্ভেটেড কাভার। আমরা যদি ডিমাইলিনেশন ডিজিজের নাম বলি, সবচেয়ে জনপ্রিয় ডিজিজের নাম বলেন তো জিবিএস ডিমাইলিনেশন আমরা জানি জিবিএস সবাই জানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিমাইলিনেশন। তার মানে জাস্ট কাভারটা নষ্ট হয়ে গেছে, কাভারটা ভালো হয়ে যাবে। তার মানে নট ক্যাপাবল একটা অবশ্যই রিজনেশন হবে। ফাউন্ড অনলি অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক থাকে, কিন্তু কেন থাকে আমরা এখানে বললাম মাইলিনেটেড নন মাইলিনেটেড। তার মানে অনলি যেটা আমরা জানি সাধারণত অনলি থাকে, যে কোনো অপশন কি হয় ফলস হয়, সাধারণত অনলি থাকে। আবার আপনি জানেন একমাত্র ফাঙ্গাস যে ক্যাপসুলেটেড ফাঙ্গাসের নাম কি? Streptococcus only capsulated fungus এটা আপনি জানেন লেখা থাকে only capsulated fungus is Streptococcus, তখন তো false দেয়া যাবে। এটা আপনি জানেন। তবে না জানলে false less acceptable yes মাইলিনেশন না থাকে সেটা অনেক কম। আমরা জানি মাইলিনেশন যাদের আছে তারা প্রায় 50 গুণ বেশি তাদের এক্সপ্রেশন থাকে, যেটা সলিটরি কন্ডাকশনের মাধ্যমে হয় আমরা জানি। রিফ্র্যাক্টিভ পিরিয়ড মানে একটা রেস্ট, তারপরে ধরেন একটা টেম্পারেচার হলো মাঝখানে গ্যাপ রিফ্র্যাক্টিভ পিরিয়ড স্বাভাবিকভাবে আবার এক্সপ্রেশন যত কম হবে তখন একটা হওয়ার অনেক রেস্ট হবে, একটা হওয়ার অনেক রেস্ট হবে, তারপরে আবার রিফ্র্যাক্টিভ পিরিয়ডটা অবশ্যই বাড়বে। আবার এক্সপ্রেশন যত কম রিফ্র্যাক্টিভ পিরিয়ড তত লম্বা, মানে অনেক রেস্ট হবে। আর এক্সপ্রেশন যত বেশি হবে স্বাভাবিকভাবে রেস্টটা কমে যাবে, মানে রিফ্র্যাক্টিভ পিরিয়ডটা তখন ছেড়ে যাবে ভাই কমে যাবে। মানে এটা আপনারা পারবেন। ডিউরিং অ্যাকোমোডেশন মানে কি বলতে এটা অ্যাকোমোডেশন ছবি আপনারা শিখে পড়ছেন। অ্যাকোমোডেশন বাংলা কি কাছে জিনিস ভালো দেখা যায়, কাছে জিনিস যখন তুমি ব্যাপারটা বলতে গেলে ছোট ছোট করে দেখতে বলতে ভাই চোখটা ছোট ছোট দেখে কি দেখা যায় ছোট ছোট দূরে জিনিস আমরা তাই তো তার মানে ছোট ছোট করে আমরা পিপিল কি করে কনস্ট্রাকশন আর পিপিল কনস্ট্রাকশন করা হয় স্বাভাবিকভাবে বেশি আর কম আর বেশি আর সুযোগ নেই। তা কার্ভেচার কর্নিয়া আমরা জানি কর্নিয়া কার্ভেচার ভাই লেন্স কার্ভেচার কর্নিয়া কিন্তু বাড়ে। ক্রোমাটিন এন্ড স্ফেরিক্যাল অ্যাভারেজ ইজ ট্রু অর ফলস? মানে এনি টাইপ অফ বিচ্যুতি কম হবে, শুধু ক্রোমাটিক না, শুধু স্ফেরিক্যাল না, ক্রোমাটিক কম হবে। ফিজিক্সে 6 প্রকার অ্যাভারেজ সবই কম, কারণ একটা বস্তু ভালো দেখতে তখন যখন সবগুলো একসাথে আসবে একটা এদিকে দেখবেন। মানে এনি টাইপ অফ অ্যাভারেজ এনি বিচ্যুতি যে কোনো বিচ্যুতি কম। যদি আপনাকে বলা হয় জেনারেশন অবশ্যই ঠিক, কারণ আপনি জেনেসিস থেকে বিচ্যুত হতে চান না, আপনি চান সামনে পরীক্ষাগুলো দিবেন এবং ইনশাআল্লাহ চান্স পেয়ে আপনি আমার সঙ্গে আসবেন। কারণ আপনি জেনেসিস থেকে বিচ্যুত হতে চান না। এনি টাইপ অফ অ্যাভারেজ ইজ ডিক্রিজ। ইয়েস ডেপথ অফ ফোকাস বাড়ে। আমরা যদি কনভার্জেন্স অফ কারণ এখানে মিডিয়াল একটা ক্লাস আছে, এই দেখেন মিডিয়াল একটা কন্ট্রাকশন। তাহলে মিডিয়াল একটা কন্ট্রাকশন মানে ভিতর দিকে কন্ট্রাকশন হলো আইবল দিকে চলে আসে, এটাকে বলা হয় কনভার্জেন্স। এটাকে বলা হয় কনভার্জেন্স। ডাইভারজেন্স হয় কোন ধরনের রিলেশন বলতে পারবেন? খুব ইম্পর্টেন্ট। ডাইভারজেন্স এক্সিলেটিং তো লাগবে। আর্টিকেল নার্ভ কিন্তু ডাইভারজেন্স হয়। এখানে যখন কনভার্জেন্স হচ্ছে আর্টিকেল নার্ভ হবে ডাইভারজেন্স হবে। এবং আপনি জানেন আর্টিকেল নার্ভ পালসি আর হর্নার সিনড্রোম এই দুটো প্যাসিভ পার্থক্য কি? একটা প্যাসিভ কমপ্লিট একটা ইনকমপ্লিট। কোনটা কমপ্লিট? আর্টিকেল নার্ভের কমপ্লিট ডোসিস আর হর্নার সিনড্রোমের ইনকমপ্লিট পার্শিয়াল ডোসিস। তাহলে দেখেন আমরা দেখলাম যে ইয়েস এনি টাইপ অফ অ্যাভারেজ ইজ ডিক্রিজ। এবার আসেন সিবিএস। সিবিএস টা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ফিজিক্স। সিবিএস এর ফিজিক্সটা আপনাদের সবচেয়ে বেশি ভালো ফিজিক্সটা। এবার দেখেন লোকাল মেটাবলিক অ্যাক্টিভিটি ইজ দ্য চিফ ফ্যাক্টর। এটা খুবই সহজ একটা প্রশ্ন। এই সবটা আপনারা সবাই জানেন যে লোকাল মেটাবলিক ফ্যাক্টর এই করোনারি মানে হার্ট, সেরেব্রাল মানে ব্রেইন আর মাসেল। এই তিনটা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে এখানে আনসার ছিল কি হার্ট এবং স্কেলেটাল মাসেল এর মাঝখানে আনসার কি হবে ভাই? ব্রেইন। মানে হার্ট, ব্রেইন এবং স্কেলেটাল মাসেল এই তিনজনের জন্য লোকাল মেটাবলিক অ্যাক্টিভিটি লেভেল হলো ব্লাড সুগার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এই প্রশ্নটা দুইবার আসছে এবং হুবহু একদম রডটিতে যা আছে তাই থাকে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ পিরিয়ড। রিফ্র্যাক্টিভ পিরিয়ড মানে এটাকে বলা হয় গ্যাপ। অর্থাৎ রিফ্র্যাক্টিভ পিরিয়ড এমন একটা সময় যখন সে একদম রেস্ট অবস্থায় থাকবে, কোনো এক্সাইটেশন সে করবে না। তাহলে ইজ দ্য পিরিয়ড when ventricle are completely inexcitable, অর্থাৎ এক্সাইটেবল অবস্থায় থাকবে, এটা ট্রু। ইনএক্সাইটেবল না, আমরা যদি নন এক্সাইটেবল অবস্থায় থাকবে। এখানে কার সাথে করসপন্ড? আপনি যদি একসাথে লিখে ফেলেন দেখেন, আমি একসাথে আমার লিখে ফেলেছিলাম আমার শিখে দেখেন, এটা করসপন্ড ভেন্ট্রিকুলার সিস্টেম। আপনি জানেন হাই ভেন্ট্রিকুলার সিস্টেম, হাই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তাকে আমরা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, তাকে আমরা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, তাকে আমরা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। সবই সেম আপনি জানেন, ডিসিজ থেকে আপনি জানেন। তারপরে একসাথে লিখে নেন, পরীক্ষা হলে তো আপনি চিন্তা করতে পারবেন। এবং আমরা জানি এই রিফ্র্যাক্টিভ পিরিয়ড আছে বলে কিন্তু আমরা কি হয় না, এই যে হার্ট মাসেলটা নিচে জড়িত কি করতেছে ভাই, সে কন্ট্রাকশন করতেছে, সে কখনো কি হচ্ছে না, ফ্যাটি হচ্ছে। এবং এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন হবে তখন রিফ্র্যাক্টিভ পিরিয়ড বাড়ে না কমে? রিফ্র্যাক্টিভ পিরিয়ড শর্ট হবে না লং হবে? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমবে। কারণ আমরা জানি সিম্প্যাথেটিক হার্ট রেট বাড়ে না বাড়ে? সিম্প্যাথেটিক যদি হার্ট রেট বাড়ে, আমরা জানি হার্ট রেট যদি বাড়ে তাহলে ধরেন আগে 60টা আর এখন যদি 95টা বা 90টা, স্বাভাবিকভাবে এই যে মাঝখানে যে রেস্ট বা গ্যাপ বা রিফ্র্যাকশন বা রিফ্র্যাক্টিভ পিরিয়ড অবশ্যই কমে যাবে। কিন্তু যখন প্যারাসিম্প্যাথিক মানে হার্ট রেট কমে যায়, 60টা থেকে যদি 30টা হয়ে যায়, হার্ট রেট কমে যাবে, স্বাভাবিকভাবে একটা বিট দিয়ে রেস্ট বা বিট, তখন আলটিমেটলি কি হবে, রিফ্র্যাক্টিভ পিরিয়ডটা বাড়বে, রিফ্র্যাক্টিভ পারে। এবং আমরা জানি এই যে দেখেন এই যে ভেন্ট্রিকুলার রিফ্র্যাক্টিভ পিরিয়ড 0.3 সেকেন্ড, কিন্তু স্কেলেটাল মাসেলের 1 মিলি সেকেন্ড, অ্যাক্টিভ 0.1 সেকেন্ড। এবার আমরা আসি
যে ইয়েস এটাকে আমরা বলবো কি ভেন্ট্রিকল একদম আনএক্সাইটেড অবস্থায় থাকবে অর্থাৎ ইনএক্সাইটেড অবস্থায় থাকবে করসপন্ড টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ইয়াস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন করসপন্ড অ্যাপ্রক্সিমেটলি টু দ্য পিরিয়ড অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন ইয়াস এটা ট্রু ইজ শর্টার করসপন্ডিং অ্যাক্টিয়াল মাসল আমরা জানি অ্যাক্টিয়াল মাসল অ্যাক্টিয়াল মাসল আরো কম অ্যাক্টিয়াল মাসল 2.1 সেকেন্ড আর ভেন্ট্রিকুলার 0.3 সেকেন্ড আমরা যেহেতু এটা 2.1 সেকেন্ড আর ভেন্ট্রিকুলার 2.3 সেকেন্ড মানে অবশ্যই ভেন্ট্রিকুলার বেশি থাকবে শর্ট থাকার সুযোগ নেই আর ডিক্রিজ ইয়াস সার্ভিস ইনঅ্যাক্টিভিটি হয় তখন কিন্তু আলটিমেটলি কি করে ডিক্রিজ করে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পড়া ভেলোসিটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পড়া আপনি নিশ্চয়ই আপনার যতগুলো সূত্র আছে আপনি তিনটা সূত্র একসাথে আমাকে বলেন এটা সবাই পারেন v সমান f বাই a এখানে v মানে কি ভাই আর f মানে তো আপনি জানেন আর a মানে কি আমি এটা ব্লাড ফ্লো সেকশনাল এরিয়া এটা সবাই পারেন এবার আমি যদি বলি f ব্লাড ফ্লোর সাথে সম্পর্ক একসাথে আমি কার কাছে সম্পর্ক বলেন তো ভাই v a এবং del b del b মানে কি ভাই প্রেসার গ্রেডিয়েন্ট পার্থক্য আর কি কি পারে ভাই রেডিয়াস এক্সিলেন্ট পাম্পিং অ্যাক্টিভিটি আর ডাব্লিউ উপরে লিখুন এই যে রেডিয়াস এর সাথে ব্যাসার্ধের সাথে রেডিয়াস এর 4 না 3 জানার দরকার নাই সমানুপাতিক জানলে যাবে আর কোন কিছু সাথে কি নাই সমানুপাতিক ইলাস্টিক অ্যাক্টিভিটি এটা কিন্তু রোটেশনের বলতে তাহলে এটা ইলাস্টিক অ্যাক্টিভিটি ভেসেল আর আরেকটা আছে বলেন মেটাবলিক অ্যাক্টিভিটি তাহলে এদের সাথে সমানুপাতিক সম্পর্ক ফেসবুক কি হবে বলেন তো ভাই আর এটা আপনি জানেন আর মানে কি ভাই রেজিস্ট্যান্স এটা মানে কি ভাই ভিসকসিটি রিয়েল মেটেরিয়াল সবাই আর আমরা জানি এই রেজিস্ট্যান্সের সাথে শুধুমাত্র তিনটা জিনিস সমানুপাতিক সম্পর্ক বাকি সব সমানুপাতিক তিনটা বলেন তো ভাই এক্সিলেন্ট ভি এটা এল বাকি সব ব্যস্ত ইন তাহলে এই তিনটা সূত্র এই তিনটা সূত্র আপনারা জানেন অর্থাৎ a বাই a আর f এর সাথে কি আর এর সাথে এই তিনটা সূত্র করলে ফিজিক্সের যত প্রকার এই সমানুপাতিক ব্যস্তনুপাতিক আছে আমরা সমাধান করতে পারবেন এবার আমরা এই প্রশ্নে আমরা এখানে ভেলোসিটি এবার দেখেন ক্যাপিলারি ইজ লো আমরা এবার দেখি তো এটা আপনারা নিশ্চয়ই সবাই পারেন এটা ভেলোসিটি ভেলোসিটি এওটা সবচেয়ে বেশি এবার ভাই এওটা থেকে ছোট হবে আর্টারি থেকে কি আর্টারি থেকে কি ক্যাপিলারি আর ক্যাপিলারি হবে ভেইন সেখান থেকে ভেইন সেখান থেকে ভেইন তার মানে আমরা যদি বলি সবচেয়ে বেশি ভেলোসিটি সবচেয়ে বেশি এওটা এরপর আর্টারি সবচেয়ে লোয়েস্ট ক্যাপিলারি কারণ আমরা জানি v সমান m বাই a তার মানে ক্রস সেকশনের সাথে আমরা এই ভেলোসিটি ব্যস্তনুপাতিক সম্পর্ক যেহেতু এওটা ক্রস সেকশনের এরিয়া সবচেয়ে কম এই কারণে এওটা ভেলোসিটি সবচেয়ে বেশি আর এই যে ক্যাপিলারি ক্রস সেকশনের এরিয়া সবচেয়ে বেশি এই কারণে ক্যাপিলারি ভেলোসিটি সবচেয়ে কম আর ক্যাপিলারি যে ভেইনের বেশি ভেইনের যে কারণে বেশি ভেনাকা বেশি কিন্তু এওটা ভেনাকা এই দুজনের মধ্যে কার ভেলোসিটি বেশি ভাই দেখেন আমরা এইভাবে কিন্তু আপনাকে এই এটা দিবি আছে তার মানে এওটা সাথে ভেনাকা এওটা বেশি আর্টারি সাথে ভেইনের মধ্যে বেশি আর্টারি সাথে ভেইনের মধ্যে আর্টারি তার মানে এটা আমরা একটু পাই তাহলে এবার আমরা প্রশ্ন সলভ করি যে ক্যাপিলারি ভেলোসিটি কম এটা সত্য কথা রেজিস্ট্যান্স এর হাই এই কারণে কারণ তার ক্রস সেকশনাল এরিয়া কারণ তার ক্রস সেকশনাল এরিয়া তার মানে ভাই এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু কষ্ট আমি এটা ফলস ভেইন ইজ গ্রেটার দ্যান ভেনাকা দেখলাম ইয়েস এই যে ভেইন ভেনাকা বেশি বলে তার মানে এটা আপনি পারবেন তার মানে এবার আমরা যদি ফল টু 0 অ্যাসেন্ডিং আউট যখন আপনার ডায়াস্ট্রল কি হচ্ছে ভাই এক্সিলেন্ট ভাই আপনি যখন ডায়াস্ট্রল করতেছেন তখন এখানে কি হচ্ছে রক্ত আসতেছে তখন তো আর এই অ্যাসেন্ডিং আউট যাবে কোনো ব্লাড নাই ব্লাড ফ্লো কই থেকে পাবে কই থেকে পাবে যেহেতু ব্লাড নাই থাকবে না এইবার আলটিমেট ভেলোসিটি কি হয়ে যাবে একেবারে 0 অবশ্যই আমার এই 100% এবার আমরা যদি দেখি যে is it across the center of large blood vessel then periphery আমরা দেখলাম যে yes large blood vessel দেখেন এই যে large blood vessel কারণ যত বড় blood vessel তার cross section area তো কি কম এই কারণে তার সবচেয়ে বেশি কারণ আলটিমেটলি এখান থেকে প্রশ্নটা আসছে যদি ভেলোসিটি সার্কুলেশন ফল ভাই ভেলোসিটি যদি মানে সার্কুলেশন ফল করবে ভেলোসিটি বাড়লে তো ভেলোসিটি বাড়লে ব্লাড ফ্লো বাড়বে সার্কুলেশন অবশ্যই কি হবে বেশি হবে আপনি ভেলোসিটি বাড়াইলে সার্কুলেশন ফল হবে না আমরা দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনি একটু চিন্তা করলেই পারেন এবার আসলে ইজি একেবারে সহজ প্রশ্ন এই যে এটা আমরা সবাই জানি মানে কি ভাই অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন কিউএস মানে কি ভাই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন টি মানে কি ভাই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এটা সবাই জানেন তাহলে আমরা যদি দেখি এই কিউএস কমপ্লেক্স ফলো সেট অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বলেন কি কিউএস কমপ্লেক্স যখন হয়ে গেছে তখন তো পুরো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শেষ আপনি অনসেট পাইলেন আপনি যদি বলতে ভাই এন্ড ওয়েজ আমি মানতাম ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শেষ হয়ে গেছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হয়নি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শেষ কিউএস কমপ্লেক্স মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তাহলে এটা ফলস টি ওয়েভ is due to ventricular depolymerization yes এটা কি ভাই ট্রু হবে পি ইন্টারভেল অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন নির্দেশ করে এটা কি বলে তুমি পি ইন্টারভেল কখন হবে এটা কি নির্দেশ করে না পি ইন্টারভেল গ্যাপ এই যে এভি নোডাল তার মানে আমরা জানি এই যে পি এবং অ্যাক্টিয়াল কন্ট্রাকশন গুলো এই যে আর যখন আসবে মাঝখানে যে গ্যাপ পি ইন্টারভেল এটা হলো এভি নোডাল ডিলে এই যে এভি নোডাল ডিলে এই যে এভি নোডাল ডিলেটা হলো পি ইন্টারভেল আবার আমরা যখন আর চলে তখন ভেন্ট্রিকুলার কি যাবে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তার মানে অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন সুযোগ নেই অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন মানে কি হয় তার মানে ফলস এবার দেখেন আরটি ইন্টারভেল ইজ রিলেটেড টু ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল ডিউরেশন ইয়েস আরটি মানে এই যে আর থেকে এই পুরোটা কি হবে এই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন করলো এটাকে আমরা ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল বলতে পারি আর আর ইন্টারভেল অবশ্যই স্পিড সাইকেলের সাথে রিলেটেড ফলস কেন ট্রু বলেন তো ভাই এটা আসছে কিন্তু সিরিয়াস প্রশ্ন এটা আবার রেসপিরেটরি টেস্ট বলেন তো কেন ট্রু এটা পারেন আপনি জানেন আর ইন্টারভেল নির্দেশ করে ভাই আট রেট ভাবে আটের সাথে ইনফেকশন সম্পর্ক আছে না একবার বাইরে আছে কিনা মানে আটের সাথে ইনফেকশন বা এই যে স্পিড সাইকেলের সম্পর্ক আছে তাহলে আর ইন্টারভেল তো আছে একটা কথা কারণ আর ইন্টারভেল মানে তো হার্ট রেট
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হাইপারক্যালেমিয়া হাইপোক্যালেমিয়া এই দুটো এসিডি ফাইন্ডিং আপনি নিশ্চিত থাকেন এখানে যারা আছে কারণ হয় সার্জারি মেডিকেল বা এমডি অথবা তিন ধরনের আসতে পারে হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া সবচেয়ে বেশি পেস লাগাবে কারণ হাইপার মানে বেশি বেশি হলে আপনি টান দিলে টান দিলে এটা অনেক বড় হয়ে যাবে টন পিটি এবং এই টান দিলে আপনি এই টানটা টান দিলেন টান দেওয়ার সাথে সাথে এই জায়গাটা কি বড় হয়ে গেছে সরে যায় না তাহলে আলটিমেটলি হোয়াইট ব্লাড কমপ্লেক্স হোয়াইট ব্লাড কমপ্লেক্স আর আপনি যখন চাপতে বসাইছেন নিচে দিকে চাপতে দেখবেন আগে যে সাথে চুষে যায় না ভাই এটা কি চুষে গেছে ন্যারো আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে এখানে থাকবে এসটি এলিভেশন এখানে থাকবে এসটি ডিপ্রেশন ডিপ্রেশন আরেকটা পেস লাগে কোন জায়গা ইউএ কোথায় সাইন ওয়েভ এটা আসলে দেখতে পাবেন এটা দেখতে ইউএ আসছে না আরেকটা ইউএ আসছে কিন্তু আপনি যখন টুক করে করতে করতে দিয়েছেন একটা ইউএ মধ্যে আসছে হাই করতে পাবেন আপনি ইউএ তাহলে হাই পাবেন সাইন এই যে ট্রানজিশন কমপ্লিট হোয়াইট কমপ্লেক্স এসটি ডিপ্রেশন এসটি এলিভেশন এখানে ইউএ এখানে সাইন এটা ভুল করা যাবে না ভাই হাইপারক্যালেমিয়া থেকে এসটি এলিভেশন কনসেন্ট্রেশন দুটো হতে পারে হতে পারে কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ হতে পারে নরমালি এলিভেশন হতে পারে এবার দেখেন হার্ডেনিং অফ আর্টারিয়াল ওয়াল এই যে আর্টারি ওয়ালটা যে হার্ড হয়ে যায় কি ঘটনা ঘটে কত আসছে তাহলে আর্টারিয়াল কমপ্লেক্স বাড়বে কমপ্লেক্স মানে কি ভাই কমপ্লেক্স মানে আর কত বড় হবে মানে আপনি এমন হার্ড করা করছেন এটা আপনি বড় মানে বড় হবে মানে আপনার আর্টারি ওয়াল যে হার্ড হয়ে যায় আপনি ব্লাড ভেসেল আর্টারিয়াল বড় হবে তখন কমপ্লেক্স বাড়ার সুযোগ আছে নাই সিস্টোলিক আর্টারিয়াল প্রেশার আছে আমরা জানি আর্টারিয়াল প্রেশার মানে আমার ব্লাড প্রেশার যেটা আমার এই ল্যাটারাল ওয়াল আমি চাপ দিচ্ছি স্বাভাবিক এটা যখন হার্ড হয়ে যাবে শক্ত থাকবে আমাদের এখানে সুন্দর আলাদা করছে যখন হঠাৎ করে ব্লাড বেড়ে যায় ব্লাড প্রেশার বাড়লে এই আর্টারিটা ইলাস্টিক সে সুন্দর তৈরি করে এই যে ব্লাড ভেসেল একটু বড় করে বড় করে নলটাকে একটু বড় করে তখন রক্ত অনেক ফ্লোটা কমে যায় আমার এই বিডিও কমে যায় এটা আপনার এই আর্টারি ওয়ালটা শক্ত হয়ে গেছে এটা ইলাস্টিক হবে এই যে ইলাস্টিক হবে স্বাভাবিক ভাবে এই যে সিস্টোলিক যে সেটা কি হবে আর ডায়াস্টোলিক প্রেশার আপনাদের কারণে রিলেশন ভাই পেরিফেরাল তাহলে এই হার্টের সাথে আর্টারি ওয়াল হার্টের সাথে পেরিফেরাল রেজিস্ট্যান্স কোনো সম্পর্ক নেই কারণ এটা অবশ্যই ফলস আর পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা কিন্তু ফলস আমরা ডায়াস্টোলিক পিপি বা পেরিফেরাল রেজিস্ট্যান্স দুটোই কিন্তু ফলস দেখেন আর্টারিয়াল পালস ভ্যালুস তাহলে স্বাভাবিক ভ্যালুস যেটা বাড়বে কেন বাড়বে শক্ত হয়ে গেছে এটা বড় হয়ে গেছে জায়গা যখন শুরু জায়গা যখন কিছু যায় তখন তার গতি কম থাকে না বেশি থাকে অবশ্যই বেশি মানে আপনি দেখেন অলরেডি এই প্রশ্ন চার আসছে এই প্রশ্ন পাওয়ার জন্য আপনাদের রডি প্রয়োজন ছিল ফিজিওলজি এবার এটা মাঝে মাঝে আসে আপনাদের পেস লাগে তাহলে ভালসাল বানানো ভালসাল বানানো আপনাদের সব পেস লাগে ভালসাল বানানো আমরা একটা এক্সাম্পল দেন তো মানে কার্ডিয়াক ডিজিজ কেটে করি এবং আপনি জানেন যে আপনার ব্লাড প্রেশারের যে মেকানিজম আছে ইমিডিয়েট যে মেকানিজম এর মধ্যে ব্যারো রিসেপ্টর আছে কি আছে ভাই ব্যারো রিসেপ্টর কি ব্লাড প্রেশার বাড়ায় না কমায় দুটাই করে মেইনলি বিপি কমায় মেইনলি ব্লাড প্রেশার বাড়লে কম দোষে বাড়াইতে পারে দুটাই করতে পারে মেইনলি সেটা বিপি কমায় আর কেমন রিসেপ্টর একটাই কাজ করে ব্লাড প্রেশার কম থেকে বেশি কিন্তু ব্যারো রিসেপ্টর দুটাই করতে পারে বাড়াইতে পারে কমাইতে পারে সাধারণত সে কমায় এবার এই ভালসাল কেমন ভালসাল টিপিক ভালসাল কি হয় এবং চেঞ্জ হলে কি ফলোড বাই ভালসাল এটা প্রশ্ন না এই ভালসাল আপনাদের মাঝে মাঝে আসে গ্যাস লাগে আসলে এক্সটেনস ভালসাল আপনাদের কিভাবে স্ট্রেনিং করে চোরে স্ট্রেনিং করে এই স্ট্রেনিং করলে আপনার ইন্ট্রা প্রেশার বাড়ে কমে ভাই এবং আমরা ইনস্পিরেশনের সময় এক্সিলেটর বাতাস নেন ভাই সব প্রেশার কমে 70 সাইল সব প্রেশার কমে অ্যাবডোমিনাল প্রেশার কারণ কি আমি যখন বাতাসটা নেই এই ডায়াফ্রাম নিচে দিকে চাপ দেয় ডায়াফ্রাম কি করে ভাই ডায়াফ্রাম নিচে দিকে চাপ দেয় ডায়াফ্রাম যখন নিচে দিকে চাপ দেয় তখন কিন্তু ইন্টারনাল প্রেশার বাড়ে এটা ইনস্পিরেশনের ব্যাপার এখানে আমি স্ট্রেনিং করতেছি স্ট্রেনিং করতেছি আমার ইন্টারনাল প্রেশার বাড়ে এটা থোরাসিক প্রেশার বাড়ে চাপ দিয়ে রাখি নিজের উপর হ্যাঁ বিশেষ করে ভালসাল করা লাগে না পুষ্ট কাটিং হয় না ধরেন আপনি পুষ্ট কাটিং হচ্ছে ভালসাল হয়ে যায় স্ট্রেনিং হয়ে যায় তাহলে এই যে ইন্টারনাল প্রেশার তৈরি করে স্বাভাবিক ভাবে ভেনাকে চাপ পড়তে তাহলে ভেনাকে কম্প্রেশন হবে ভেনাকে কম্প্রেশন হয় তাহলে এই ভেনাকে প্রেশার বাড়ানো হবে ভাই কমে যাবে কার্ডিয়াক আউটপুট কমবে এবং ব্লাড প্রেশার কমে যাবে ব্লাড প্রেশার কমার সাথে সাথে আমার মাথায় ঢুকে কেমন রিসেপ্টর মানে এখানে ইন্টারনাল রিসেপ্টর মনে রাখতে হবে ভালসাল মানে কেমন রিসেপ্টর ভূমিকা নাই ভালসাল মানে ভূমিকা হবে রিসেপ্টর তাহলে আলটিমেটলি কি হবে এই যে ব্লাড প্রেশার কমে গেছে তাহলে রিসেপ্টর নেগেটিভ ফিডব্যাক দিবে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার মাধ্যমে হার্ট রেট বাড়াবে এবং ভেসোকনস্ট্রিকশন করবে আর আপনি জানেন ভেসোকনস্ট্রিকশন হলে ব্লাড প্রেশার বাড়ানো হবে তাহলে এই ঘটনা এবার কি কি চেঞ্জ হবে ফলোড বাই ভালসাল ভালসাল আপনি যখন স্ট্রেনিং ছেড়ে দিবেন সবকিছু আগের অবস্থায় রিভার্স হয়ে যাবে তার মানে এই ভেনাকে প্রেশার থাকবে সব রিভার্স হবে কিন্তু এই ভেসোকনস্ট্রিকশন করলে কি সবই যদি আগের অবস্থায় চলে যায় আমি এত কষ্ট করে কনস্ট্রিকশন করলাম আমি আর আগের অবস্থায় যাব তার মানে এই ভেসোকনস্ট্রিকশন থেকে যাবে আর বাকি সব রিভার্স হয়ে যাবে ভেসোকনস্ট্রিকশন যদি থেকে যায় তাহলে সবই রিসেপ্টর বাড়বে ব্লাড প্রেশার বাড়বে ব্লাড প্রেশার বাড়া মানে রিসেপ্টর পজিটিভ ফিডব্যাক সেগুলো আর ব্লাড প্রেশার কম আসে ব্লাড প্রেশার কমে গেলে কি করবে সবাই বলে হার্ট রেট ঠিক করে বাড়ানো হবে অবশ্যই আমরা জানি ব্লাড প্রেশার ইকুয়াল কি কার্ডিয়াক আউটপুট কি হার্ট রেট কমে গেলে কমে যাবে তখন ঠিক করে ভেসোডাইলেশন করে এই হার্ট রেট কমে যায় হার্ট রেট কমে গেলে ব্লাড প্রেশার কমে যায় আলটিমেটলি দেখেন এসভিটি বা এই টাকিকার্ডিয়া আমি শুরু করলাম শুরুতে হার্ট রেট বাড়ালাম আর পুরো টাকা বাড়ালাম আবার 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 বেশি লাগে বেশি লাগে এটা তাই ভালসাল আমরা কি করি আমরা আগে হার্ট রেটটা বাড়ানোর মাধ্যমে তারপরে রিসেপ্টরটা অ্যাক্টিভ করি করার পরে নেগেটিভ ফিডব্যাক হিসেবে কি হবে এই হার্ট রেটটা কমে যাবে ব্লাড প্রেশার কমে যাবে দিস ইজ ভালসাল মানে ভালসাল মানে কিন্তু আপনাদের মাঝে মাঝে আসে হ্যাঁ ভেসোকনস্ট্রিকশন এর ব্লাড প্রেশার বাড়িয়ে যায় এই যে কনস্ট্রিকশন আর্টারি ধরেন এই আর্টারি ব্লাড প্রেশার বাড়িয়ে আর্টারির সাথে এটা পানি লাইন ছোট করে কনস্ট্রিকশন করে পানি ফ্লো কমবে ব্লাড প্রেশার কমবে আবার আর্টারি যদি ছোট করে ফেলে পেরিফেরাল রেজিস্ট্যান্স আগে ধরেন আর্টারি এই নর্মাল তাহলে স্বাভাবিকভাবে পেরিফেরাল রেজিস্ট্যান্স যত ছিল যদি চিকন করে ফেলে রেজিস্ট্যান্স বাইরে তাহলে জায়গা ছোট হয়ে গেল টাকা থেকে রেজিস্ট্যান্স বেশি হবে না ভাই আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যাবে আচ্ছা চেঞ্জ ফলোড বাই ভালসাল আমরা কি করব স্ট্রেনিং করার পরে যে ঘটনাগুলো ঘটবে সবকিছু রিভার্স হবে শুধুমাত্র ভেসোকনস্ট্রিকশন রিভার্স হবে না
সব তাহলে কেমন কেমন হলো? ওই যে স্টেডি করছিলেন আপনি, এরকম স্টেডি করলে তো আপনার হিট অ্যাপ ব্যাপার ছিল। আপনি স্টেডি ছেড়ে দেন, তাহলে কিন্তু এটা সাইকোলজিক্স শিক্ষা রিভার্স করুন। আর ভেসিকল স্টেশনটা থেকে যায়, আর এই ভেসিকল স্টেশনটা গিয়ে তারপরে রিভার স্টেশনটা বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়। ব্লাড প্রেশার বাড়ায় ব্লাড প্রেশার বাড়ায় মানে দৌড়ই চলে যায়, হাই ব্লাড প্রেশার বাড়ছে। হার্টের ভালো আসবে না, বুঝেন নাই? যদিও আপনি তো ট্যাকিকার্ডিয়া কমাইতেছেন, হার্ট রেট কমাবেন, কিন্তু হার্ট রেট কমানোর জন্য আসবে না। ব্যারেজ তো হার্ট রেট কমানোর জন্য আসবে না। ওই আশা কি করতে হবে? বিপি বাড়াইতে হবে। তার মানে ওই আনন্দ ঘুমাইছিল, ওই জায়গার জন্য আমি বুঝতে পারছি। জি আলটিমেটলি ব্লাড প্রেশার কমাইতে গিয়ে হার্ট রেট কমাবে এবং আলটিমেটলি হার্ট রেট কমে যায়। দিস ইজ বাসাল অবজারভেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিউরিং বাসাল বা ফলোড বাই বাসাল, যে কোনো একটা প্রশ্ন আপনাদের আসতে এবার আসেন রেনাল সিস্টেম। আমরা মুসলিম বডিগুলো বলেছি, যেগুলো আমাদের বেশি ঝামেলা আসে, সিরিয়াস রেসপিরেটরি। এবার আসেন রেনাল খুবই সহজ। দেখেন তো ভাই, রেসপিরেটরি অ্যালকালোসিস আপনি কিভাবে মেটাবলিক অ্যালকালোসিসকে ডিফাইন করবেন? সূত্রটা একটাই, পিএইচ ইজ প্রপোর্শনাল কি ভাই? বাইকার্বনেট কার্বন ডাইঅক্সাইড। এখন দেখেন তো লাইকলিহুড টিটানি ইজ লেস, আর টিটানি কি লেস হয় না বেশি হয় ভাই? রেসপিরেটরি অ্যালকালোসিস বেশি হয়। রেসপিরেটরি অ্যালকালোসিস কি হয়? এই ক্যালসিয়াম হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া হয়, এই হাইপোক্যালেমিয়া হওয়ার কারণে কিন্তু টিটানি হয়। তাহলে লেস হয় অবশ্যই টিটানি হবে, টিটানি হবে। কেন ক্যালসিয়াম কমে যায় কেন বলতে ভাই? এই রেসপিরেটরি অ্যালকালোসিস কেন ক্যালসিয়াম কমে? হাইপারভেন্টিলেশন ঠিক আছে, কিন্তু মেইনলি আপনি জানেন এই যে অ্যালবুমিন সে কার সাথে বাইন্ড করে? বাইন্ড করে ক্যালসিয়াম এবং হাইড্রোজেন সাথে বাইন্ড করে। তার প্রথমে কি? হাইড্রোজেন প্রথম পছন্দ তো হাইড্রোজেন। তাহলে নরমালি হাইড্রোজেন বাইন্ড করে বডিতে ক্যালসিয়াম ঠিক থাকে। কিন্তু যখনই আপনার কি হয়ে গেছে, যখন আপনার এই রেসপিরেটরি অ্যালকালোসিস মানে পিএইচ হয়ে গেছে ভাই বেশি, পিএইচ বেশি মানে হাইড্রোজেন হয়ে গেছে কমে গেছে। তাহলে এই অ্যালবুমিন হাইড্রোজেন সাথে বাইন্ড করার পর আরো অনেক অ্যালবুমিন ফাঁকা আছে। তাহলে ওই অ্যালবুমিন কি করবে? এবার ক্যালসিয়াম সাথে বাইন্ড। তাহলে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ফ্রি ক্যালসিয়াম কমে গেল, আর ফ্রি ক্যালসিয়াম কমে যায় তাহলে আপনার আলটিমেটলি টিটানি। বুঝতে পারছেন? আসল কাজ হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে দুজনেই ভালোবাসে, তার প্রথম ভালোবাসা হলো হাইড্রোজেন। যখন হাইড্রোজেন না পায় তখন বলে হাইড্রোজেন থাকবে না, আবার কি দিয়ে ক্যালসিয়াম দিয়ে। আপনার যদি ক্যালসিয়াম বডি থেকে নিয়ে নেন আলটিমেটলি আপনার বডিতে ফ্রি ক্যালসিয়াম কমে যায়। টোটাল ক্যালসিয়াম ঠিক থাকে কিন্তু ফ্রি ক্যালসিয়াম আয়রন ক্যালসিয়াম কমে যায়, হাইপোক্যালসিয়ামিয়া আলটিমেটলি টিটানি। তার মানে ফলস টিটানি হবে। ইউরিন অ্যালকালাইন এটা সত্য কথা, কিন্তু এটা ট্রু না ফলস বলেন তো ভাই? অ্যাসিডিক হবে কেন? আমি কি বলছিলাম ভাই? যে আপনার বডি কন্ডিশন যা ইউরিন হবে তাই, তাহলে বডি কি আছে? বডি তো রেসপিরেটরি অ্যালকালোসিস তাহলে ইউরিন অ্যালকালাইন এটা ট্রু না কেন? কারণ ভাই ওই রেসপিরেটরি অ্যালকালোসিস বলে মেটাবলিক অ্যালকালোসিস বলে, দুই জায়গায় অ্যালকালাইন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর না। এখানে তো বলা যায় ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, তাই না? এটা তো আপনি ডিফারেন্স দিতে পারবেন? না কারণ দুটো তো ভাই অ্যালকালাইন শুরুতে বলছি ভাই, সহজ হিসাব, একদম সহজ হিসাব। আপনার বডি যে অবস্থায় থাকে ইউরিন তাই হবে। রেসপিরেটরি মেটাবলিক ডাজ নট ম্যাটার। প্যারাডক্সিক্যাল অ্যাসিড আলাদা স্পেশাল কন্ডিশন আলাদা, কিন্তু এছাড়া বডি যে অবস্থায় থাকবে আপনার ইউরিন তাই হবে। বডি অ্যালকালাইন বডি অ্যাসিড কারণ এটা হলো ফলস। আর্টিকেল বাইকার্বনেট ইজ লো, কারণ আমরা জানি এখানে কি হবে ভাই? এই যে রেসপিরেটরি অ্যালকালাইন মানে কি? পিএইচ বেড়ে গেছে, সেটা কার্বন কি হয়ে গেছে? কমে গেছে, তাই কিনা? কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড কমলে আপনার এই কম্পেনসেশন রেশিও হবে বাইকার্বনেট কমে যাবে। আর্টেরিয়াল ব্লাড কার্বন ডাইঅক্সাইড ইজ সমস্যা, কারণ সেটা না হলে তো আপনি রেসপিরেটরি অ্যালকালাইন বলতে পারবেন না, ডেফিনিশন। রিডাকশন অফ সেরেব্রাল ব্লাড ফ্লো, কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, আপনি জানেন কার্বন ডাইঅক্সাইড ডাইলেশন করতে, তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন ডাইলেশন করছিল তখন আমার সেরেব্রাল ব্লাড ফ্লো বেড়ে গেছে, ডাইলেশন ব্লাড ফ্লো বাড়ছে। এখন যদি কার্বন ডাইঅক্সাইড কমে গেছে আপনি নিশ্চয়ই ডাইলেশন করবেন না, কি থাকবে? কনস্ট্রিকশন থাকবে। আলটিমেটলি ব্লাড ফ্লো বেশি হবে ভাই। তাহলে দেখেন একটা প্রশ্ন দেখো খুবই আপনারা এই প্রশ্ন খুবই সিম্পল। তাহলে কার্বন ডাইঅক্সাইড সবকিছু ডাইলেশন করে, ডাইলেশন কোনটা কনস্ট্রিকশন করে ভাই? এক্সিলেন্ট, এটা বুঝতে পারছেন। এ প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন খুবই সিম্পল বিষয়। দেখেন তো ভাই সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যেতে পারে, তাহলে হাইপোনাট্রিমিয়া হতে পারে। কোন কোন কন্ডিশন দেখি আমরা? মে রিজাল্ট ফ্রম এক্সেসিভ প্রোডাকশন অফ এডিএস, ট্রু না ফলস? এটা এই কন্ডিশনে কি বলি? ডাইলেশন ঠিক কি করে মূত্র তৈরি করবে, এটা বেশি ব্লাড ভলিউম বেশি ভলিউম লাগে কি করবে? ব্লাড নিয়ে যাবে, আলটিমেটলি ব্লাডে ভলিউম যদি বাড়ে তাহলে ডাইলেশন হাইপোনাট্রিমিয়া। অর্থাৎ সোডিয়াম কিন্তু কমে নাই, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কখনো হয় মানে আপনি শরবত লাইছেন, মনে হয় বেশি হয়ে গেছে, আপনি কি করবেন? চিনি বের করতে পারবেন? পানি দেবেন, পানি দিবেন, চিনি বের করতে পারবো না, এটা ডাইলুট পাতলা করে ফেলবেন, ডাইলেশন পাতলা করে পানি দিয়ে দেন, চিনি বের করতে লবণ বেশি হয়ে গেছে, পানি দিয়ে দেন, চিনি বের করতে। এখানে একটা ঘটনা ঘটছে, সোডিয়াম আগে থেকে ছিল, বেশি পানি আসার কারণে আলটিমেটলি এই সোডিয়াম বেশি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ডাইলুট হয়ে গেছে, এটা কেমন ডাইলেশন হাইপোনাট্রিমিয়া। ডিক্রিজ ইন দ্য সেলুলার ফ্লুইড বলেন কি ভাই? জাস্ট এরিয়া যে কাজ হলো ফ্লুইড থেকে ধরে রাখা, পানি ধরে রাখা। তার মানে আপনার আইসিতে পানিতে পানি ভরা থাকে, পানি কি কমবে? প্রশ্ন আসে। মে অপশন সি টু না ফলস, এটা একটু চিন্তা করে বলেন তো ভাই। যখন আপনি হার্ড ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার এই হাইপোনাট্রিমিয়া হতে পারে, ট্রু না ফলস? কি মনে হয়? এক্সিলেন্ট, কেন বলেন আপু? আপনি যখন পরিশ্রম করতেছেন আপনার সোয়েটিং হইতেছে, সোয়েটিং এ কি হইতেছে? পানি যায়, পানিও যায়, সোডিয়াম হইতেছে, পানিও যাইতেছে, অনুপাত ঠিক আছে। একটু বড় পানি গেছে ভাই, একটু বড় গেছে পানি, লবণ তো গেছে, এই পানি যাইতেছে, আপনার বডিতে যে পানি কি ডাইলেশন হয়ে যাচ্ছে, আলটিমেটলি আপনার লবণটা কমাই দিচ্ছে, আলটিমেটলি ডাইলেশন হাইপোনাট্রিমিয়া। এটা উচিত লবণ পানি খাওয়া যায়, লবণটা খাই না। যাই হোক রিডিউস প্লাজমা সোডিয়াম, সোডিয়াম কনসেন্ট্রেশন কম সিম্পল কথা। অপশন ই ট্রু না ফলস বলেন তো ভাই? ইজ লাইক এক্সিলেন্ট, কারণ ভাই ফার্স্টের সাথে সম্পর্ক কারণ ভাই যখন অসমোলারিটি বেড়ে যাবে, হাইপার অসমোলার হয়ে যাবে, তখন বডি ওয়েট পানি খাবে, পানি এখন তো অলরেডি আপনি যখন তৃষ্ণা লাগবে খাবেন পানি, অলরেডি আপনার শরীরে পানি সাগর নাকি মহাসাগর, অলরেডি আপনার মনে সাগর মহাসাগর, সোডিয়াম চলে গেছে খালি পানি আর পানি। এই পানি যদি আর পানি খাইতে তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এইজন্য ফার্স্টের সাথে আলটিমেটলি হাইপোনাট্রিমিয়া সম্পর্ক নাই, ফার্স্টের সাথে সম্পর্ক হাইপারনাট্রিমিয়া। যখন অসমোলারিটি বাড়বে, হাইপার অসমোলারিটি হবে, তখন আলটিমেটলি কি হবে? তৃষ্ণা লাগবে, পানি দিয়ে আমি যাতে ঠিক করি। তাহলে এই প্রশ্নটা পারবে।
রেনাল ক্লিয়ারেন্স খুবই সিম্পল এই যে সূত্র আপনারা সবাই পারেন এটা আপনাদের লাস্ট ক্লাস তাই তো দেখেন রেনাল ক্লিয়ারেন্সের সাথে কাকা ইউরিনারি কনসেন্ট্রেশনের সমানুপাতিক ভলিউম সমানুপাতিক শুধু প্লাজমা কনসেন্ট্রেশন কি প্লাস অনুপাতিক তাহলে আমরা আসি ইনভার্সলি রিলেটেড টু ইউরিনারি কনসেন্ট্রেশন না এর সাথে সমানুপাতিক বাট এই যে প্লাজমার সাথে সম্পর্ক কেমন হ্যাঁ 300 তাহলে আপনি দেখেন আমরা জানি যে ইউ বি বাই পি এর সূত্র রেনাল ক্লিয়ারেন্স তাহলে ইউ এর সাথে সমানুপাতিক আছে ইনভার্সলি বাদ আবার এই ফর্মেশনের সাথে সমানুপাতিক আছে আবার লেখা কি এই কনসেন্ট্রেশনের সাথে প্লাজমার সাথে সম্পর্ক প্লাস অনুপাতিক দেখা সমানুপাতিক এবং আমরা জানি কি দ্বারা বি দ্বারা এটা আমরা ভলিউম বাই ভি দ্বারা আমরা প্রকাশ করি মাস ফলস ইন প্রেজেন্স অফ মেটাবলিক পয়জন ট্রু না ফলস এটা না করলে পারে ফলস কেন ফলস বলতে ভাই আপনি পয়জন খাইছেন এখন আপনার এই যে বিষ বলেন না যাই বলেন এর রাস্তা কি ভাই কিডনি যে আঙ্গুল আছে আমি ক্লিয়ার করব বের করব এটা কি অবস্থা হইতে ভাই সেটা রাখতে বলতে আমি খাইছি আমি বাইরে পারলে ঠিক আছে তার মানে ডেফিনেটলি এটা পারবে সমস্যা জন্য এই দেখেন 399 যে কোশ্চেনটা আরো রেনাল কিডনি নরমালি কি হচ্ছে আমরা জানি যে কমপ্লিটলি কি গ্লুকোজ প্রোটিন অ্যামিনো অ্যাসিড ভিটামিন এগুলো একদম কমপ্লিটলি অ্যাবজর্পশন কমপ্লিটলি অ্যাবজর্পশন এটা আমরা জানি এবার প্রশ্ন দেখি মোর অর লেস আমরা জানি যে বেশি বেশি অর্গানিক রিঅ্যাবজর্ব অল ফিল্টার্ড বাইকার্বনেট ইন রেসপিরেটরি গ্যাস দেখেন আপনি যে বাইকার্বনেট এই দেখেন বাইকার্বনেট এই যে বাইকার্বনেট এই বাইকার্বনেট অল ফিল্টার্ড বাইকার্বনেট ইন রেসপিরেটরি গ্যাস কারণ pH is proportion বাইকার্বনেট কি কার্বন ডাইঅক্সাইড তাহলে যেহেতু রেসপিরেটরি গ্যাস মানে pH কম বেশি এই কারণে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড বেশি তাহলে আপনি ডেফিনেটলি এটাকে কমপ্লেক্স করতে বাইকার্বনেট কি করবেন এই যে বাইকার্বনেট বাড়াইলে ইমিডিয়েটলি আপনি রেশিওটা ঠিক করলেন কিন্তু এই বাইকার্বনেট সবসময় বেশি থাকবে না এই বাইকার্বনেট আমরা বের করে অবশ্যই আমরা কি করব কিন্তু আপনাকে এখন কি করতে হবে সব বাইকার্বনেট রিঅ্যাকশন করতে হবে কারণ বডি ব্যালেন্স আগে করতে হবে এইজন্য সেই যত ফিল্টার বাইকার্বনেট আছে বা নতুন যত বাইকার্বনেট আছে সব রিঅ্যাকশন করতে হবে ওইটা সে আগে এই রেশিও ঠিক রাখবে আগে ব্যালেন্স করে পরে আস্তে আস্তে বিক্রি করবে দেখেন কত সুন্দর ব্যালেন্স আপনি করবেন একটা সাথে একদম মানে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট pH বাইকার্বনেট একটা মানে আরেকটা অল ফিল্টার অ্যামিনো অ্যাসিড আছে সব অ্যামিনো অ্যাসিড অ্যাবজর্ব করে প্রোটিনের করে এবং এই যে দেখেন মোর পটাশিয়াম ব্যান্ড টু রাইট এটা হয়তো আপনি ভুলে যেতে পারেন যে সবচেয়ে বেশি প্রায় 20 গুণ জানা দরকার নাই এই দেখেন প্রায় 20 গুণ ক্লোরিন সে অ্যাবজর্পশন করতে পারে পটাশিয়ামের 20 গুণ দরকার নাই ক্লোরিন বেশি করতে পারে এটা লাগলে চলবে তাহলে দেখেন আমরা এমন যত সলভ করলাম এর 90% পুরো সব ভিজুয়ালাইজ দেখি তবে সাউন্ড নলেজ করতে পারে এবং ভিজুয়ালাইজ প্রশ্ন একটু এরকম প্রায় আসবে মাইক্রোব্যাকটেরিয়াম তো ডিরেক্ট প্রশ্ন তো কি পাবেন একদম ডিএনএ ভাইরাস এখানে পাবেন একটা অপশন রেনালের একটা পাবেন সিবিএস এর একটা পাবেন এন্ডোক্রাইন এবার আসেন ব্লাড ব্লাডে দেখেন অ্যালবিউমিন দেখেন যে কন্ট্রিবিউট আমার যে অস্মোটিক প্রেসার আমরা জানি যে অস্মোটিক প্রেসারে কত পার্সেন্ট অ্যালবিউমিন মেইনটেইন করে বলতে ভাই মনে আছে মানে মেইনলি 80% সামান্য ট্রু ফিল্টারড ফ্রিলি গ্লোমেরুলাস সেটা কাজ করতে হবে গ্লোমেরুলাস দিয়ে নরমালি অ্যালবিউমিন যায় নরমালি প্রোটিন গুলো আমি সময় প্রোটিন দিয়ে পেশেন্ট নরমালি কি ফিল্টার হবে ভাই গ্লোমেরুলাস দিয়ে কিন্তু এই প্রোটিন যাবে না তাহলে ডান লিখতে পারবে এবং নেগেটিভ চার্জ ইয়াস আমরা জানি অ্যালবিউমিন নেগেটিভ চার্জ এই কারণে কিন্তু ফিল্টার হয় না তাহলে ট্রু ক্যারিস কার্বন ডাইঅক্সাইড এটা একটু চিন্তা করে বলতে ফলস কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে এক্সেলেন্ট কেমন বলতে ভাই কার্বন হিমোগ্লোবিন বেশি কার্বন ডাইঅক্সাইড কি করে কার্বন ট্রান্সপোর্ট করে যেটা হ্যাঁ কার্বন হিমোগ্লোবিন সরি কার্বন হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইড আমরা কার্বন হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট আর বেশি করে বাইকার্বনেট বেশি এটা দেখেন ল্যাক অফ এসেনশিয়াল না ভাই এখানে এসেনশিয়াল অবশ্যই এসেনশিয়াল নন এসেনশিয়াল এটা অলরেডি আমাদের শেষ এটা তো একদম বেজোফিল এটা গ্রানুলোসাইট এটা কি বলে কি গ্রানুলোস তার মানে এটা মিথ্যা কথা আর কোয়ার্টার অফ অল ডব্লিউবিসি মানে ইউকে থেকে থাকবে কত পার্সেন্ট থাকে 1 থেকে 4% মানে 1 থেকে 4% মানে এটা মিথ্যা কথা আর রিলেটিভলি অ্যামাউন্ট অফ গ্লুকোজ আছে এখানে কি থাকে বেশি থাকে সাইটোকাইন রিলিজ করে আমরা জানি ইনক্রিজিং নাম্বার বাই ইনফেকশন বাড়ে নাকি কখন বাড়ে অ্যালার্জিক ইনফেকশন প্যারাসাইটিক ইনফেকশন বেশি বাড়ে এবার সিভিয়ার রিঅ্যাকশন ব্লাড গ্রুপ আমরা জানি ওকে আমরা কি বলি ভাই সর্বজনীন ডোনার এটা ডোনার আর এ বিলো কি ভাই রেসিপিয়েন্ট তাহলে আমরা দেখি A to A কে যদি বিতে দেন তাহলে ঝামেলা হবে হবে কারণ ভাই সে আলটিমেটলি রিঅ্যাকশন করবে ওকে যদি বিতে দেন কারণ ভাই আমরা সর্বজনীন আমরা সবাই একসাথে দেওয়া যাবে আর এবিতে সর্বজনীন খাদ্য কেন দিতে হবে তাহলে হবে মানে এটা ভালো হবে তার মানে এখানে আমরা কোনো রিঅ্যাকশন হবে না ভালো জিনিস A to O A কি ওকে দিতে পারে না A ওকে দিতে পারে এখানে দিতে পারে এখানে দিতে পারে এখানে দিতে পারে কারণ যে A দিতে পারে A সবাই দিতে পারে মানে তাকে সবাই দিতে পারে সবাইটা দিতে পারে আমরা সবাই দিতে পারে A to A অবশ্যই A কে দিতে পারে কেন কারণ আমরা জানি A আসলে কি সর্বজনীন আর O আর S নেগেটিভ আর S পজিটিভ দিতে পারবে রিঅ্যাকশন হবে আমরা নেগেটিভ মানে নেগেটিভ নাই আর এর থেকে বুঝতে পারতেছি এই বদল সর্বজনীন শরীর আর বদল সর্বজনীন আমরা সেগুলো দিতে পারবে আলটিমেটলি আমরা রিঅ্যাকশন হবে মানে এই প্রশ্ন তো আপনার পরীক্ষার হলে প্রশ্ন থেকে যাচ্ছে কি এখানে আপনি মুখস্থ পড়া টানা পড়ে বিশেষ করে মাইক্রো ব্যাংক তো টাইম না ওইখানে দেখতে একটা টাকা সময় লাগে ফিজিওলজি টেস্টে বসে আপনি একটু সময় দেন নরমালি 40 সেকেন্ড পরে আপনি 1 মিনিট দেখেন কিন্তু মাইক্রো কোনো সময় নাই দেখবেন আচ্ছা ফার্মা ক্ষেত্রে আপনি জেনারেল ফার্মা ভালো করেন আপনার আমি যদি চান্স আপনাকে পাবে মাত্র বেসিক একটা আছে সেটা হলো মাইক্রো প্যাথো ফিজিও বায়ো এই যে চারটা এই চারটা থেকে আপনার 100 প্লাস প্রশ্ন আসবে আর ফার্মার যে বিশেষ করে জেনারেল ফার্মা ভালো করেন জেনারেল ফার্মা সিস্টেমে যত পারে বড় আছে সিস্টেমে আপনি গবেষণা করতে পারেন জেনারেল ফার্মা মানে অ্যাবজর্পশন হবে কখন ডিস্ট্রিবিউশন হবে তারপরে এন্টারমিডিয়েট এই কয়েকটা জিনিস এগুলো আপনি সাথে পাবেন তাহলে এই যে তার পাঁচটা জিনিস আপনি 110 থেকে 115 বা 20 110 বা 115 থেকে আপনাকে 90% মিনিমাম রাখতে হবে এখান থেকে আপনার
15 আসলে 100 পাওয়া সম্ভব, 110 আসলে 95 পাওয়া সম্ভব ইজিলি। আর অ্যানাটমি থেকে এত মানে আপনাকে মানে হাই ভোল্টেজ দরকার অ্যাজ ইউজুয়াল, এবং আপনি পড়বেন অ্যানাটমির মধ্যে মেইনলি ওই কি বলে হিস্টোলজি পড়বেন, স্লেম ভাইরাস। আর কমন কমন জিনিস পড়বেন, তোরাস পড়বেন, আপনি লাইফাইল যে পেনিকুলাম পড়লেন, মেডিসিন পড়লেন, ড্রাগ ব্রোকিয়াল প্লেক্সাস পড়লেন, কমন পড়লেন, আর কোনো পড়বেন না, একবার আসছে দরকার নেই, মনে থাকবেন। ঠিক আছে, এখান থেকে আপনি সহজ মার্কে লিখতে পারবেন, তাহলে আপনি আসলে আসতে যাবেন। এবার আসি ভাই ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে কি হবে ভাই, কোনটা কম কোনটা বাড়বে, সেটা একদম সহজ। এটা কি না ভাই দেখেন, ডিউরিং স্লিপ ঘুমের মধ্যে দেখেন, আমরা বলি না ঘুমাইতে গেলে চেহারা ভালো হয়, বাচ্চাদের বলে একটু মামলা লাগবে, কি গ্রোথ হবে না, তবে গ্রোথ গ্রোথ বাড়বে, এই জিনিসটা বাড়বে। কারণ এটা একটু দেখেন আলাদা ব্যবস্থা করে সজাগ থাকলে 1 ঘন্টা পর যদি ইচ্ছা করে, ঘুমাইতে গেলে 1 ঘন্টা পরে ইমিউন আসতে হবে, অবস্থা খারাপ। কারণ আমরা জানি যে এই জিনিসটা তখন সিকে সবাই চিন্তা করবে ঘুমের সাথে কোনটা হলে ভালো হয়, কোন হরমোন আমার জন্য ঘুমের মধ্যে ভালো, মেলাটোনিন ভালো, চেহারা সুন্দর লাগে, সকালবেলা সুন্দর লাগে, প্রোল্যাক্টিন। আমরা জানি যে যদি ঘুম থেকে মায়ের দেখবেন যে সকালবেলা বেশি কিন্তু বেশি ঘুমায়, ঘুম থেকে প্রোল্যাক্টিন বেশি, কিন্তু ঘুমাইলে কি কমবে, আমার স্ট্রেস কমবে, অবশ্যই কর্টিসল কমবে, ইনসুলিন কমবে, কারণ খাই ইনসুলিন দিতে হবে, আপনি কিন্তু ব্যাপার পাবেন। তাহলে দেখেন ঘুমের মধ্যে ফল করবে কি ফল করবে, আবার কর্টিসল ফল করবে, ইনসুলিন এবং অ্যাড্রিনালিন, এগুলো দরকার নেই, এগুলো আলাদা কমাই দিবে। আমার এডিএস দরকার, গ্রোথ হরমোন দরকার, মেলাটোনিন দরকার, এগুলো আলাদা আলাদা করতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড আমরা জানি আয়োডাইড এই গ্র্যাজুয়েটে রেখে কি করে টেক করে। না আমাকে বলে তো ভাই, এই যে থাইরয়েড গ্ল্যান্ডে যদি আয়োডিন কমে যায়, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, বড় হয়ে যায়। অপশন বি, থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ ছোট হবে, বড় হবে, বড় হবে। এটা তো ছোটবেলা থেকে পড়তেছি যে ভাই গয়নাটা গলগল হলো, আয়োডিন ডেফিসিয়েন্সি কি হয়, থাইরয়েড গ্ল্যান্ড কি হয়ে যায় ভাই, বড় হয়ে যায়। সে বেশি বেশি আলটিমেটলি মনে করে যে আমার টি ফোন লাগবে, সে বেশি বেশি অ্যাক্টিভ হয় ডিজিজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যাক্টিভ করতে গ্ল্যান্ড বড় হয়ে যায়, আয়োডিন তো নাই, আয়োডিন আপনার টি ফোন আসে, গলগল হতে যাবে, তাহলে অবশ্যই সাইজটা বড় হবে, কমবে না। আর থাইরয়েড অ্যাভাসকুলার বলি, থাইরয়েড অ্যাভাসকুলার অনেক বেশি, সুপ্রিয় থাইরয়েড, মিডল থাইরয়েড, ইনফিরিয়র থাইরয়েড, অবশ্যই কম মতো সুযোগ নেই না, মানে এটা ব্যাপার পাবেন। এবং আমরা জানি যে হাইপারথাইরয়েডিজম হয়, হাইপারে সবকিছু বাড়ে, কিছু জিনিস কমে, ওয়েট কমে, কোলেস্টেরল কমে, ব্লাড প্রেসার কমে, লিপিড কমে। আবার হাইপারে সব বাড়ে, কিছু জিনিস কমে। হাইপারে সব কমে, কিছু জিনিস বাড়ে, কি কি বাড়ে? আপনি যদি কোলেট করে পড়েন তাহলে দেখবেন আপনার জিনিসগুলো সহজ হবে। আর এই জিনিসটা সবাই পারে, ইনফিনিটি আছে, লিপোলাইসিস বা ডায়াবেটিক হরমোন, কিটোজেনিক হরমোন, বা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে, এগুলো ব্যবস্থা করে। গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিসল, থাইরয়েড হরমোন, এসিটি, এগুলো সব কি করবে? এগুলো আমার এই হরমোন সেনসিটিভ লাইপেজের মাধ্যমে কাজ করে, যেটা লিপিডকে ভাঙে, গ্লুকোজকে বাড়ায়, এজন্য এটাকে ডায়াবেটিক হরমোন বলি বা কিটোজেনিক হরমোন আমরা বলে থাকি। ডিস্ট্রাকশন অফ অ্যান্ড্রিন পিটিউটারি, অ্যান্ড্রিন পিটিউটারি হরমোন যেটা করে, অ্যান্ড্রিন ট্রু ফলস, অ্যান্ড্রিন পিটিউটারির সাথে অ্যান্ড্রিন সম্পর্ক আছে ভাই, কোন হরমোনের? ইয়েস, কার্ডিয়াল এক্সিডেন্ট, ডায়াবেটিস ইনফিউজাস, আমরা জানি এসিটি জানেন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন যদি বেড়ে যায় তাহলে কি হতে পারে ভাই, এসিটি এর কারণে আমরা কি হতে পারে ভাই, স্কিন ফেলার হতে পারে। এবং ইমপ্যাক্ট অবশ্যই আমার সার্ভাইভ করার ক্ষমতা কমে যাবে, কারণ আমার এই এসএস হরমোন কর্টিসল এগুলো যদি না আসে তাহলে আমার সার্ভাইভাল রেট কমে যাবে। এবং বিহেভিয়ারটা ফল করবে, কারণ কি আমরা জানি এই যে D3 D4, এই D3 D4 টা কি হরমোন, এটা কিন্তু আমার বেসাল মেটাবলিক রেটটাকে নিয়ন্ত্রণ করে, ভাই যেটা 80 কার কারণে ভাই এসিটি কারণে। তাহলে এসিটি যদি না থাকে তাহলে সবাই D3 থাকবে, আমার বিহেভিয়ারটা ফল করবে। এবার আসেন জিআইটি, দেখেন এটা সিম্পল কোশ্চেন যে লিভার থেকে কি তৈরি হয়, এই যে আমরা সবাই পাই যে লিভার সবই তৈরি করে, সব প্রোটিন তৈরি করে, কোনটা তৈরি করে ভাই, গ্লোবিউলিন তৈরি করে, ইমিউনোগ্লোবিউলিন বলে সব প্রোটিন কিসে তৈরি করে। এবং হিস্টোগ্রাফি কি ইনফিনিটিস দেখেন, আয়রন, কপার, ভিটামিন এ, বি, বি12। এবং যদি মেডিসিন কেউ থেকে থাকেন তাহলে ফ্যাকাল্টিতে আসতে পারে আলাদা করে মেডিসিন শুধুমাত্র যে লিভারে লার্জ অ্যামাউন্টে কি থাকে, লার্জ অ্যামাউন্ট, এমন একটা প্রশ্ন আছে। তাহলে মনে রাখবেন যে অ্যাড দিলে ইনকাম বেশি, অ্যাড দিলে ইনকাম বেশি, তাহলে বেশি মানে বি12, তার মানে লার্জ অ্যামাউন্টে থাকবে এ, ডি এবং বি12, তাহলে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, এই তিনটা ভিটামিন থাকবে লার্জ অ্যামাউন্টে। আর এছাড়া আয়রন, কপার বা ফোলেট এগুলো থাকবে অল্প পরিমাণে, ফোলেটও থাকবে না, আয়রন, কপার, ফোলেট অল্প পরিমাণে, এটা শুধুমাত্র মেডিসিন ফ্যাকাল্টি তাদের লাগবে। তাহলে আমরা দেখি জিএস সে প্লাজমা অ্যালবুমিন তৈরি করে, বাট গ্লোবিউলিন সে তৈরি করে না। ভিটামিন বি12 তো ভাই বাইরে থেকে আমরা দেই না, এটা সিনথেসিস ফাইনাল আমরা খাওয়া দাওয়ার মধ্যে, তাই তো? তাহলে এটা অ্যালবুমিন সে তৈরি করে। ভিটামিন সি কে সে স্টোর করে, স্টোর করে কপার, আয়রন, অবশ্যই আয়রন সে স্টোর করে। এর বাইল অ্যালবুমিন অ্যাবজর্পশন হয় কোথায় বলেন তো ভাই, বাইল অ্যাবজর্পশন হয় টার্মিনাল লাইগাম, এবং টার্মিনাল লাইগামে আরেকটা ভিটামিন অ্যাবজর্পশন সেটা কি, এটা মনে রাখবেন। আমি বললাম টার্মিনাল মানে শেষ, টার্মিনাল মানে শেষ, টার্মিনাল লাইগাম মানে শেষ লাইগাম, আর যত ভিটামিন আছে 12 শেষ, বি 13 দরকার নাই, হ্যাঁ। টার্মিনাল লাইগামে বি 12 অ্যাবজর্পশন হবে, আর বি থেকে বাইল এবং টার্মিনাল লাইগাম মানে বি 12 এই দুটো কিন্তু অ্যাবজর্পশন হবে, আপনারা পাবেন। তাহলে আমরা দেখেন আমরা বিগত প্রশ্নগুলো দেখে ফেললাম, সবার আগে আপনি কি করবেন, যদি ভাষায় একবার পড়বেন শুধুমাত্র বিগত প্রশ্নগুলো, আমরা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি, 80 থেকে 90% বিগত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, যেগুলো বারবার আসছে। তাহলে আপনি সবার আগে এটা করবেন, এটা আপনার সবার আগে সিলেবাস, সবার আগে আপনার একটা আমাদের পরীক্ষার আগে আমরা আরেকটা যেমন এই সাজেশন, এটা হচ্ছে আপনার একদম সবচেয়ে শর্টেস্ট সাজেশন, এইটা সবার আগে করবেন। আর যদি কারো সময় থাকে তাহলে এখানে আরো কয়েকটা প্রশ্ন বেশি দিছি, মানে এগুলো তো আছে, এগুলো প্রশ্ন আছে, সাথে আরো বেশি দেওয়া হয়েছে, বিগত প্রশ্নের সাথে আরো 30-40 প্রশ্ন অ্যাড করা হয়েছে। যদি কারো সুযোগ থাকে, সময় থাকে, তাহলে এই প্রশ্নগুলো দেখতে পারেন। কিন্তু সবার আগে আবার বলি সবার আগে এটা পড়ার পরে যদি সময় পান তাহলে এটা, আদারওয়াইজ এটা আপনি দেখবেন না। এটা ছাড়াও আপনার লাস্ট আওয়ার অনেক সময় আছে, ওখান থেকে আপনি মার্ক করে নিতে পারবেন। তাহলে আমার মনে হয় এই যে রডটি যে ভয়, ওইটাকে আপনাদের ক্লাসে বলে রডটি আসলে ভয় কিছু রডটি প্রশ্ন আপনি ফিজিওলজি পারলেই পারবেন। এই দিকটা প্রশ্ন এখন তেমন যায় না, আগে দিত, আগে এখন নানা সব করতে মানুষ, আর এখান থেকে 80% দিয়ে দিত, এখন তো দিবে 25% দুইটা একটা, আর ওই দুইটা আপনি না পড়লে হয়তো বেশি ভাগ পাবেন। তাহলে রডটি নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আপনারা চিন্তা ভাবনা ছাড়া আপনাদের 14 তারিখে চিন্তা করার কোনো দরকার নেই, চিন্তা করলে একটু খারাপ হবে। আপনার চিন্তা ভাবনা বাচ্চা জি ভাই, 14 তারিখে ক্লাসটা কি অনলাইন হবে নাকি অফলাইন? এই 14 তারিখে কি ক্লাস, আমি তো জানি না, সেটা শুনতে হবে। কি ক্লাস আপনাদের? এই যে টিপস এন্ড ট্রিক্স এর ক্লাস ছিল, এটা আমার আসলে বলা যাবে না, একটু আপনারা মানে সেই দিলে পাবেন, হ্যাঁ গ্রুপে আপনারা পাবেন।
তাহলে আমার মনে হয় যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনারা কষ্ট করতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের নিরাশ করবেন না। যেই ধরনের আছেন না কেন স্রষ্টার কাছে চান, স্রষ্টা আপনাকে ইনশাআল্লাহ নিরাশ করবেন না। আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ইনশাআল্লাহ চান্স পান। সবার সাথে আমাদের দেখা হবে ফেলিসিটেশন প্রোগ্রামে। সাধারণত 3 জনের হয়, যদি 3 জনের হয় তাহলে ইনশাআল্লাহ আমি চাই যে সবার সাথে আমার এই 3 জনের স্টুডেন্ট হিসেবে দেখা হবে যে ইনশাআল্লাহ আপনারা চান্স পেয়েছেন। হ্যাঁ ভাই।